اللهم صل على محمد اللهم صل على سيدي اللهم صل على محمد। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি শরহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা অসকালটেশন অফ মারমার, এই খুব ফান্ডামেন্টাল, ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা নিয়ে আমরা কথা বলবো। তো দেখুন, এই মারমার নিয়ে আমাদের আসলে যত জল্পনা কল্পনা, এবং দেখবেন আপনারা যখন থার্ড ইয়ারে উঠবেন, দুটো জিনিস নিয়ে আপনাদের মধ্যে একটা ফ্যাসিনেশন কাজ করে। একটা হচ্ছে পারকাশন, তাই না? টেবিল, বই, তারপরে খাবারের যে প্লেট, হ্যাঁ, গ্লাস, যেখানে সেখানে আমরা কি করা শুরু করি, এই থার্ড ইয়ার যখন সবাই উঠেন, পারকাশন করতে করতে পারেন না যে মিডল ফ্যালাংস ভেঙে ফেলেন, তাই না? আচ্ছা, এই একটা অবস্থা হয়। আরেকটা হলো এই যে মারমার, তাই না? নতুন নতুন স্টেথোস্কোপ কিনেছি, মানে সব জায়গায় স্টেথোস্কোপটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই না? দেখা যাচ্ছে পেশেন্টের হিস্ট্রি নিতে বললো, প্রথমে চেস্ট অসকালটেশন শুরু করে দিলাম। আপনারা করতেন কিনা জানি না, আমি করতাম। মানে প্রথম স্টেথোস্কোপ গলায় ঝুলানোর আলাদা একটা ফিলিংস আছে, এটা যখন থার্ড ইয়ারে উঠেছে, তাই না? ধার দেনা করে লিটমেন্ট কিনে ফেলেছিলাম 10,000 টাকা দিয়ে। এটা আলাদা একটা মজা, ফ্যাসিনেশন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেই অসকালটেশন নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো। এখন থেকে শুধু আন্দাজে স্টেথোস্কোপ বসাবেনই না, আপনারা ফাইন্ডিংও খুঁজে পাবেন ইনশাল্লাহ। এবং আলহামদুলিল্লাহ থার্ড ইয়ার থেকেই আমরা সিস্টোলিক ডায়াস্টোলিক মারমার বুঝতে পারতাম, কথা বুঝতে পারছি। এবং মোটামুটি আলহামদুলিল্লাহ এমএস এর মারমার, এএস এর মারমার, এআর এর মারমার, এগুলো আলহামদুলিল্লাহ থার্ড ইয়ার আপনাকে মানে বুঝতে জানতে হবে, ঠিক আছে? কারণ এগুলো খুব ইজি, আসলে এগুলো আপনাকে ডিটেক্ট করাটা ভেরি ইজি। আচ্ছা, তো দেখেন, প্রথমে আমরা দেখি যে অসকালটেশন অফ মারমার, এটা নিয়ে জানতে হলে আমাদের আগে বেশ কিছু প্রিলিমিনারি ফান্ডামেন্টাল বেসিক কনসেপশন ক্লিয়ার করে আমাদের এখানে আসতে হবে। তো দেখেন, একটা মারমার শোনার সময় আপনি কি কি পয়েন্ট মাথায় রাখবেন? আপনি যখন একটা মারমার শুনছেন, দেখেন স্যার দেখছে আপনি জাস্ট স্টেথোস্কোপটা পেশেন্টের চেস্টে বসাচ্ছেন, কিন্তু এই বসানোর মধ্যে আপনার মাথায় যে কত কিছু চিন্তা করতে হবে সেটা আপনারা আজকে শিখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, তাহলে একটা মারমার শোনার সময় আমার মাথায় কি কি থাকবে, কি কি থাকবে? তাহলে দেখেন, নাম্বার 1, লোকেশন। যে এই মারমারটা আমি পুরো প্রিকর্ডিয়ামের যে 4টা রেজিয়ন আপনাদেরকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ, মাইট্রাল এরিয়া, পালমোনারি এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, অ্যাওর্টিক এরিয়া, এই 4টা রেজিয়নের কোন জায়গায় মারমারটা সবচাইতে ভালো শোনা যায়। মাথায় রাখবেন, এখানে অনেকে মিসকনসেপশন। দেখেন, একটা মারমার 2-3 জায়গায় শোনা যেতে পারে। দেখা যাচ্ছে আপনি এমএস এর মারমারটা মাইট্রাল এরিয়াতেও শুনতে পাচ্ছেন, আবার দেখা যাচ্ছে ট্রাইকাসপিড এরিয়াতেও শুনতে পাচ্ছেন, কিন্তু মাইট্রাল এরিয়াতে এমএস এর মারমারটা আপনি সবচেয়ে ভালো শুনতে পাবেন। তাহলে লোকেশন বলতে কোনো একটা মারমার প্রিকর্ডিয়ামের কোন জায়গায় সবচাইতে ভালো শোনা যায়, এটাকে আমরা বলি বেস্ট হার্ড এট, তাই না? আচ্ছা, এই হচ্ছে কথাটা। তারপর আসেন নাম্বার 2, টাইমিং। তাহলে আমি আপনাদের বলেছি গত ক্লাসে যে যখনই আপনারা স্টেথোস্কোপ পেশেন্টের প্রিকর্ডিয়ামে বসাবেন, সাথে সাথে রিফ্লেক্সের মতো আপনার বাম হাতের থাম্বের পাল্প কোথায় চলে যেতে হবে? পেশেন্টের লেফট ক্যারোটিড পালসে চলে যেতে হবে, তাই না? না হলে আপনি বুঝবেন না এই সাউন্ডটা কি সিস্টোলিক নাকি ডায়াস্টোলিক। মনে আছে হার্ট সাউন্ড দেখার সময়, শোনার সময় আমি বলেছি। সো তাহলে দেখেন যে টাইমিং, যে এই মারমারটা আপনি ডিউরিং সিস্টোল পাচ্ছেন নাকি ডায়াস্টোল পাচ্ছেন। তো এর মধ্যে আরো কিছু কথা আছে, এটা কি প্যানসিস্টোলিক নাকি এটা আর্লি সিস্টোলিক বা ইজেকশন সিস্টোলিক নাকি এটা লেট সিস্টোলিক, ঠিক আছে? এরকম কিছু কথাবার্তা আছে। সো আমরা একটু পরে এগুলো বলবো, এখন এখানে বললে কমপ্লেক্সিটি তৈরি হবে। তাহলে টাইমিং, সহজ ভাষায়, যে মারমারটা সিস্টোলিক নাকি ডায়াস্টোলিক, অর্থাৎ সিস্টোলের সময় শুনতে পাচ্ছি নাকি ডায়াস্টোলের সময় শুনতে পাচ্ছি, এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। নাম্বার 3, দেখেন ক্যারেক্টার, অর্থাৎ কিছু কিছু মারমারের যে শব্দের ধরনটা, এটা কিসের মতো মনে হয়, এটাকে আমরা বলি ক্যারেক্টার। যেমন যেমন এমএস এর মারমারটা রামলিং, তাই না? তারপরে কিছু মারমার হচ্ছে ব্লোয়িং, কিছু মারমার হচ্ছে হার্শ, হ্যাঁ, সাউন্ডের এই যে ধরনটা, এক একটা ধরন, তাই না? আচ্ছা, সো ইম্পর্টেন্টলি সবচেয়ে মজার যে বিষয়টা দেখেন, এই ক্যারেক্টার, এটা নিয়ে স্যাররা খুব একটা বেশি আপনাকে কি করবে না, মানে পেঁচাবে না, কারণ এটা অনেক স্যাররাও আসলে ভালো করে আইডেন্টিফাই করতে পারে না। সো ক্যারেক্টার নিয়ে আমরা খুব একটা বেশি ইনসিস্ট করবো না, ঝামেলা করবো না ইনশাল্লাহ। এটা জাস্ট কয়েকটা টিপিক্যাল মারমারের ক্ষেত্রে এমএস, এএস, এআর,
এই তিনটা মারমারের ক্ষেত্রে ক্যারেক্টার কোনটার ক্ষেত্রে কোন ওয়ার্ডিংটা আপনি ইউজ করবেন। যেমন এমএস এর ক্ষেত্রে রামব্লিং, স্যাররা শুনতেই চায়, এই যে এরকম কয়েকটা কথাবার্তা আমরা বলে দিব, তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নাম্বার 4 আসে যে গ্রেডিং, ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখনই মারমার বলবেন, স্যারের ক্রস কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে যে গ্রেডিং, তুমি মারমারের গ্রেডিং গুলো পারো? আপনি বললেন জি স্যার আলহামদুলিল্লাহ আমি পারি। দেখি বলো মারমারের গ্রেডিং গুলো বলো। তাহলে গ্রেডিং মানে কি? গ্রেডিংটা হচ্ছে যে মারমারের যে শব্দের যে ইন্টেন্সিটি, অর্থাৎ এই মারমারটা কতটুকু জোরে শোনা যাচ্ছে, এটা কি স্টেথোস্কোপ দিয়ে শুনতে অনেক কষ্ট হচ্ছে নাকি স্টেথোস্কোপ ছাড়াই শোনা যাচ্ছে, মানে কিরকম, সাথে এই যে মারমারের সাথে কি থ্রিল পাচ্ছেন নাকি থ্রিল পাচ্ছেন না। অর্থাৎ ওই যে বলেছি থ্রিল, অর্থাৎ বেস অফ দ্য ফিঙ্গার দিয়ে যে বিড়ালের মানে বডির যে কাঁপুনি, অথবা আমি আপনাদের বলেছি মোবাইলের ভাইব্রেশনের মতো, এক্স্যাক্টলি এই ব্যাপারগুলো, এটা হচ্ছে গ্রেডিং। এটাও ম্যাকলিউডের সুন্দর একটা বক্স আছে, আমি দেখাবো একটু পরে। তারপর আসেন 5 নাম্বার, রেডিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট আমাদের জন্য, যে এই যে মারমারটা রেডিয়েট করে কোথায় যায়। অর্থাৎ ধরেন আমি যদি আপনাদেরকে মাইট্রাল রিগার্জিটেশনের মারমার বলি, তাহলে মাইট্রাল রিগার্জিটেশনের মারমার, যেহেতু এটা মাইট্রাল ভালভ রিলেটেড, তাহলে সবচেয়ে ভালো শোনা যাবে কোথায়? আমি বলেছি মাইট্রাল এরিয়াতে, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড ক্লেভিকুলার লাইন। এবং এই মারমারটা রেডিয়েট করবে কোথায়? পেশেন্টের লেফট এক্সিলাতে। দেখেন, তাহলে আপনি মনে করেন আপনি একটা মারমার পাচ্ছেন, এবং এই মারমারটা পাওয়ার পরে এটা কোথায় পাচ্ছেন? মারমারটা মাইট্রাল এরিয়াতে। আচ্ছা, এখন মাইট্রাল এরিয়াতে যখন মারমারটা পাচ্ছেন, তাহলে আপনাকে একটা পয়েন্ট হলো কি রেডিয়েশন হচ্ছে কিনা। তাহলে লেফট এক্সিলাতে আপনি মাইট্রাল এরিয়াতে একটা মারমার পাচ্ছেন, সাথে সেটা লেফট এক্সিলাতে রেডিয়েট করছে, তার মানে আপনি কনফার্ম হয়ে গেছেন যে এটা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন, এমআর এর মারমার। কারণ এমএস এর মারমার তো রেডিয়েট করতো না। তাহলে দেখেন, মাইট্রাল রিজিয়নে দুইটা মারমার শুনতে পাচ্ছি, একজন রেডিয়েট করে আরেকজন রেডিয়েট করছে না। সো এইভাবে এই 5টা পয়েন্ট দেখার উদ্দেশ্য কি? এই 5টা পয়েন্ট দিয়ে আমরা বুঝতে পারবো আমি যে মারমারটা শুনতে পাচ্ছি, এই মারমারটা এমএস এর মারমার, এমআর এর মারমার, টিএস এর মারমার, টিআর এর মারমার, এএস এর মারমার, এআর এর মারমার, অর্থাৎ কোন মারমার, এটাকে ডিফারেন্সিয়েট করে এক্সাক্ট ডায়াগনোসিসটা বের করার জন্য ক্লিনিক্যালি আমরা মারমারের সময় এই 5টা ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল করতে হবে ইনশাল্লাহ। তার মধ্যে ক্যারেক্টার নিয়ে আমরা খুব একটা বেশি ওরিড হব না, এটা না পারলেও কিচ্ছু হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, এটা দেখতে দেখতে আপনার চলে আসবে একটা সময়। তাহলে দেখেন, এই যে 4টা লোকেশন আমি আপনাদেরকে একটু আগে বললাম, সেটা আপনাদের বেশ কয়েকবার বলেছি, রিপিট করে সময় নষ্ট করছি না। তারপরে দেখেন, এই যে টাইমিং অফ মারমার, এখানে আমি খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ একটা ফ্লো চার্ট দিয়ে দিয়েছি। দেখেন, এই যে মারমার, দেখেন তাহলে যখনই আমরা টাইমিংটা দেখবো, অর্থাৎ মারমারটা কি সিস্টোলের সময় শোনা যাচ্ছে নাকি ডায়াস্টোলের সময় শোনা যাচ্ছে। সো এটা বুঝতে হলে আপনাকে পেছনের কিছু ইতিহাস, ব্যাকগ্রাউন্ড ভালো আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি এই ডায়াগ্রামটাতে একটু পরে আসবো, আপনাদেরকে একটু এঁকে এঁকে পড়াই, তাইলে ভালো বুঝবেন ইনশাল্লাহ। সবাই খুব মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন ইনশাল্লাহ। এই একটা জিনিস যদি বুঝতে পারেন, ইনশাল্লাহ এফসিপিএস কার্ডিওলজি পর্যন্ত আপনার এই জিনিসটা কাজে আসবে ইনশাল্লাহ। কেমন? কারণ বেসিক তো বেসিক, এমবিবিএসে যে বেসিক, থার্ড ইয়ারে যে বেসিক, আপনার ওই যে ইন্টার্ন সময় যে বেসিক, পোস্ট গ্রাজুয়েশনে একই বেসিক, বেসিকের কোনো নটচর হয় না। গাইডলাইন, ট্রিটমেন্ট প্রোটোকল, এগুলোর নটচর হয়, উইথ দ্য প্যাসেজ অফ টাইম এগুলো পরিবর্তন হয়, কিন্তু বেসিক কখনো পরিবর্তন হয় না আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। দেখেন, আমি এখানে আমাদের একটা ভেন্ট্রিকল আঁকলাম, এটা রাইট ভেন্ট্রিকল, আর এখানে আর একটা ভেন্ট্রিকল আঁকলাম, এটা হলো আমাদের লেফট ভেন্ট্রিকল। কেমন? আচ্ছা, দুটোকে আলাদা আলাদা আঁকছি। কেন আলাদা আলাদা আঁকছি? তাহলে বুঝতে সুবিধা হয় ইনশাল্লাহ। এখন দেখেন, লেফট ভেন্ট্রিকলে কয়টা ভালভ বলেছি? কয়টা ভালভ থাকে লেফট ভেন্ট্রিকলে? দুটো ভালভ। একটা এখানে থাকে, দেখেন একটা এখানে থাকে, দিস ইজ মাইট্রাল ভালভ, আর আরেকটা এই যে এখান থেকে যে অ্যাওর্টাটা বের হয় সিস্টেমিক, তার মুখে থাকে, এটা হলো অ্যাওর্টিক ভালভ। তাহলে দেখেন, এই যে এদিক দিয়ে, এটা দিয়ে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে পৌঁছাবে, আর লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড সিস্টেমিক অ্যাওর্টাতে পৌঁছাবে এই অ্যাওর্টিক ভালভ দিয়ে। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, ঠিক একইভাবে দেখেন, এখানেও দুটো ভালভ, একটা হলো ট্রাইকাসপিড ভালভ, আর এই যে পালমোনারি ট্রাঙ্কের মুখে এখানে হলো পালমোনারি ভালভ, তাই না? এগুলো আপনারা জানেন, পালমোনারি ভালভ। তাহলে এটা হলো ট্রাইকাসপিড ভালভ, যেটা দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে ভেনাস রিটার্নের যে সব কার্বন ডাইঅক্সাইড অ্যাডেড ব্লাডগুলো রাইট ভেন্ট্রিকলে আসে, আর রাইট ভেন্ট্রিকল থেকে
এই যে ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড অ্যাডেড ব্লাডগুলো লাংসে পৌঁছায় পালমোনারি ট্রাঙ্কে কোন ভালভের মাধ্যমে? এই যে পালমোনারি ভালভ দিয়ে, তাই না? আচ্ছা ফাইন। এখন দেখেন, তাহলে প্রথমে আমরা যে ইভেন্টটা পড়তে চাচ্ছি, আমাদের ইভেন্টের নাম হলো সিস্টোল। আমাদের ইভেন্টের নাম হলো সিস্টোল। এখন দেখেন সিস্টোল, তাহলে লেফট ভেন্ট্রিকলেরও তো সিস্টোল হয়, রাইট ভেন্ট্রিকলেরও সিস্টোল হয়। তাহলে আসি আমরা একটা একটা করে দেখি যে লেফট ভেন্ট্রিকল যখন সিস্টোল করে, কন্ট্রাকশন করে, বলেন এই দুটো ভালভের মধ্যে মানে কোনটা খোলা থাকে কোনটা বন্ধ থাকে, এটা আপনাকে জানতে হবে। আচ্ছা তাহলে দেখি আমরা যে সিস্টোলের সময় আমরা প্রথমে লেফট ভেন্ট্রিকলের সিচুয়েশনটা দেখি। তাহলে সিস্টোলের সময় লেফট ভেন্ট্রিকল সিস্টোল করার সময় অ্যাওর্টিক ভালভটা ওপেন হয়, কারণ সিস্টোল করছে, লেফট ভেন্ট্রিকল থেকে সব অক্সিজেনেটেড ব্লাড পুরো বডিতে অ্যাওর্টার মাধ্যমে ছড়িয়ে যাবে, ফলে অ্যাওর্টিক ভালভটা ওপেন হবে। তাহলে অ্যাওর্টিক ভালভ ওপেন। আর দেখেন সিস্টোলের সময় যেহেতু ব্লাডটা অ্যাওর্টাতে ঢুকবে, তাহলে কোনো ব্লাড যাতে আবার ব্যাকওয়ার্ডলি লেফট অ্যাট্রিয়ামে চলে না যায়, এই কারণে এই ভালভটা বন্ধ হয়ে যাবে। তাহলে কোন ভালভটা বন্ধ হচ্ছে সিস্টোল, লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময়? মাইট্রাল ভালভ। তাহলে মাইট্রাল ভালভটা ক্লোজ। তাহলে লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় অ্যাওর্টিক ভালভ ওপেন হয়, মাইট্রাল ভালভ ক্লোজ হয়। আচ্ছা তাহলে এবার আপনারা বলেন তো, তাহলে এবার আপনারা বলেন যে রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হবে? রাইট ভেন্ট্রিকল যখন সিস্টোল করবে, কারণ কি লেফট ভেন্ট্রিকল যখন সিস্টোল করে রাইট ভেন্ট্রিকল সিস্টোল করে, এট এ টাইম দুটো ভেন্ট্রিকলের সিস্টোল হয়, এট এ টাইম দুটো অ্যাট্রিয়ামের সিস্টোল হয়, তাই না? এটা আপনারা জানেন, ডাবল চেম্বার। তাহলে রাইট ভেন্ট্রিকল যখন সিস্টোল করবে, তখন রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা লাংসে যেতে হবে, ফলে এই যে পালমোনারি ভালভটা খুলবে। তাহলে পালমোনারি ভালভটা ওপেন। আর যে যাতে কোনো ব্লাড ব্যাকওয়ার্ডলি আবার রাইট অ্যাট্রিয়ামে চলে না যায়, এই কারণে ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ হবে, ফলে ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ হবে। কথা বুঝতে পারছি? তাহলে দেখেন খুব ইজি, একদম মনে রাখা সহজ। এখন দেখেন আমরা র্যাপিডলি মনে রাখার জন্য কিভাবে যে করসপন্ডিং ভালভগুলো খোলা থাকে, করসপন্ডিং ভালভগুলো বন্ধ থাকে, সহজ। তাহলে দেখেন যে লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল এই দুজনের সিস্টোল একই সময় হয়, এবং এই দুজনের সিস্টোলের সময় অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ খোলা থাকে, মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ বন্ধ থাকে। দেখেন এভি ওপেন, পিভি ওপেন, পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ ওপেন। আর মাইট্রাল ভালভ তার করসপন্ডিং রাইট হার্টে কোনটা? ট্রাইকাসপিড ভালভ, এগুলো দুজন ক্লোজড। সহজ হিসাব। আচ্ছা এটা বুঝতে পারছি, ক্লিয়ার তো এটা? ওকে ফাইন, আমরা একসাথে সব শেষ করি ইনশাল্লাহ, তাহলে কমপ্লেক্সিটি কম হবে। এখন আসেন একটা বিষয় আপনাদেরকে জানতে হবে যে আমরা মারমারটা কখন পাবো। মারমারের খুব সুন্দর একটা লাইন আছে, দেখবেন ম্যাকলিওরে, যে নর্মাল ব্লাড ফ্লো থ্রু অ্যান অ্যাবনর্মাল ভালভ, এটা মারমার করতে পারে। তাহলে কি বললাম? নর্মাল ব্লাড ফ্লো থ্রু অ্যাবনর্মাল ভালভ। দেখেন তাহলে দেখেন, মনে করেন এটা একটা পথ এবং এই জায়গাটাতে এখানে একটা ভালভ, হ্যাঁ মানে একটা কপার আর কি, দরজা। ওকে ফাইন। এখন নর্মালি এদিক দিয়ে নর্মালি 100 ml ব্লাড ফ্লো হয়। এখন এই মুহূর্তেও ঠিক 100 ml ব্লাডই ফ্লো হচ্ছে, অতিরিক্ত ব্লাড যাচ্ছে না, কিন্তু এই ভালভটা ন্যারো হয়ে গেছে। তাহলে এই যে ব্লাডের পরিমাণ ঠিক আছে, কিন্তু যাওয়ার পথটা চিকন হয়ে গেছে, ফলে ব্লাড যখন এদিক দিয়ে যাবে তখন এখানে একটা কি টার্বুলেন্সি তৈরি হবে, এবং তখনই এখানে একটা কি তৈরি হবে? সাউন্ড তৈরি হবে, ভাইব্রেশন তৈরি হবে, এবং এটাকেই আমরা ক্লিনিক্যালি মারমার হিসেবে পাই। ঠিক আছে? সো ব্লাড ভেসেলসে যখন আমরা মারমার পাই, সেটাকে আমরা কি বলি বলেন তো কেউ? ভেরি গুড, ব্রুই। ব্লাড ভেসেলসে যাহা ব্রুই, হার্টের ভালভের ক্ষেত্রেই তাহা মারমার, আর কিছু না। ওকে যাই হোক, এখন আসেন তাহলে দেখেন এখানে নর্মাল ব্লাড ফ্লোটা নর্মাল, কিন্তু পাথওয়েটা অ্যাবনর্মাল হয়ে গেছে। তাহলে হার্টের ক্ষেত্রে একই কথা, ভালভ যখন ওপেনিং ন্যারো হয়ে যাবে তখন আমরা মারমার পাবো। আরেকটা হতে পারে দেখেন যে ভালভের যে ডায়ামিটার সেটা স্বাভাবিক আছে, ভালভের ডায়ামিটারটা স্বাভাবিক আছে। প্রবলেম হলো যে 100 ml ব্লাড না গিয়ে এখন ব্লাড যাচ্ছে কত? 200 ml।
তাহলে যে ওভারফ্লো, অতিরিক্ত ব্লাড যাচ্ছে, দরজাটা একই আছে, সাইজ তার কোনো দোষ নাই, সে আগের মতোই তার লুমিনটা ডাইলেটেড, কিন্তু এক্সেসিভ ভলিউমের ব্লাড ফ্লো হচ্ছে। তাহলে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো থ্রু এ নর্মাল ভালভ, তখন এখানে একটা কি হবে, টার্বুলেন্সি তৈরি হবে, এবং তখন আমরা একটা মারমার শুনতে পাবো। এই কারণে দেখেন আমাদের হার্টে আমরা যদি মারমার শুনতে পাই, তাহলে মারমার শুনতে পাওয়া মানেই কি ভালভুলার ডিফেক্ট আছে? না, ভালভুলার ডিফেক্ট ছাড়াও মারমার শোনা যেতে পারে। কখন? যদি পেশেন্টের বডিতে ব্লাডের ভলিউম বেড়ে যায়, অর্থাৎ পেশেন্টের যদি ভলিউম ওভারলোড হয়, ইন্ট্রাভাস্কুলার ভলিউম যদি বেড়ে যায়, তাহলে অতিরিক্ত ব্লাড ঘুরে করছে তার হার্ট দিয়ে, ব্লাড ভেসেলস দিয়ে, তখন কি হতে পারে, তার মারমার শোনা যেতে পারে। যেমন এরকম কখন পাই আমরা? ডিউরিং প্রেগনেন্সি। তারপর আর কাদের পাই? অ্যাথলেটস। এদের ক্ষেত্রে কি পাওয়া যায়? এই যে এদের যেহেতু কি হয়, কার্ডিয়াক আউটপুট বেশি থাকে, তাই না? কার্ডিয়াক আউটপুট বেশি থাকে, ব্লাড ভলিউম বেশি থাকে, ফলে হার্টের ভালভের ওপেনিং নর্মাল, কিন্তু তাদের অতিরিক্ত এই ব্লাড ভলিউম এবং কার্ডিয়াক আউটপুটের কারণে নর্মাল ভালভের ওপেনিং দিয়ে যখন ব্লাডগুলো ফ্লো করে, তখন কি হয়, একটা টার্বুলেন্সি তৈরি হয়, তখন আমরা মারমার শুনতে পাই। কথা বুঝতে পারছি? এটাকে আমরা কি ধরনের মারমার বলি? এটাকে আমরা বলি ইনোসেন্ট মারমার। ঠিক আছে, এটাকে আমরা বলি কি? ইনোসেন্ট মারমার। সো ইনোসেন্ট মারমার নিয়ে খুব মানে পছন্দের সাবজেক্ট একটা টপিক। ইনোসেন্ট মারমার কি, ইনোসেন্ট মারমারের ক্রাইটেরিয়া কি, এটা স্যাররা শুনতে চায়। তো দেখেন, এটা একটু দেখাই দিই, যেহেতু টপিকসটা চলে আসছে, একটু বলে দিই ইনশাল্লাহ। তো দেখেন, খুব বেশি কিছু মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট কয়েকটা ফান্ডামেন্টাল কথা একটু মনে রাখতে হবে, যেগুলো স্যাররা ভাইভাতে ধরে। যেমন দেখেন, এই যে ইনোসেন্ট মারমার বললাম, এই ইনোসেন্ট মারমারের আরো কিছু অল্টারনেটিভ নেম আছে, এগুলো আপনাদের জানা খুবই জরুরি। না হলে আপনি অ্যান্সারটা জানেন কিন্তু স্যারকে ডেলিভারি করতে পারবেন না, যে আমি তো এটা শুনি নাই। যেমন ইনোসেন্ট মারমারের অল্টারনেটিভ নেম কি কি আছে? ফাংশনাল মারমার, ফিজিওলজিক্যাল মারমার, ফ্লো মারমার। হ্যাঁ, তাহলে ইনোসেন্ট মারমার এবং ফ্লো মারমার, এই দুটো স্যাররা বেশি বলে থাকেন সাধারণত। তাহলে দেখেন, ফ্লো মারমার, ইনোসেন্ট মারমার, ফাংশনাল মারমার, ফিজিওলজিক্যাল মারমার। তাহলে এটা কেন শুনতে পাই? এটা কোনো ভালভুলার ডিফেক্ট না, তাহলে নো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অফ দ্য হার্ট অর ভালভস। তাহলে শোনার কারণ কি? কারণ হলো যে এখানে কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে, স্ট্রোক ভলিউম বেড়ে গেছে, অ্যাবনর্মালি হিউজ ভলিউম অফ ব্লাড ফ্লোয়িং থ্রু এ নর্মাল ভালভ। এই কারণে আমরা ফ্লো মারমারটা শুনতে পাচ্ছি। ফ্লো অ্যাবনর্মাল ফ্লো এর কারণে হচ্ছে। ওকে, ফাইন। তাহলে এই মারমারের ইন্টেন্সিটি বা গ্রেডিংটা কত? এটা সাধারণত 2 বা তার কম হয়। গ্রেডিং আমি যখন গ্রেডিং পড়াবো তখন আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ গ্রেডিং আমরা 6 পর্যন্ত গ্রেডিং করি। সো এটা হচ্ছে কি, লো গ্রেডিং, অর্থাৎ তার গ্রেডিং হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। ফলে এই মারমারটা যেহেতু লো গ্রেডিং মারমার, ফলে এই মারমারের ক্ষেত্রে আমরা কোনো রেডিয়েশন পাবো না। তাহলে এই ক্ষেত্রে আপনি কোনো রেডিয়েশন শুনতে পাবেন না, এটা মাথায় রাখবেন যে এখানে কি তুমি রেডিয়েশন হবে এই মারমারে? না স্যার, এটা কখনো রেডিয়েশন পাবো না। তারপরে 3 নম্বর কথা, এই মারমারটা সিস্টোলিক মারমার না ডায়াস্টোলিক মারমার? এটা অলওয়েজ সিস্টোলিক মারমার হয়, সাধারণত আর্লি টু মিড সিস্টোলিক মারমার। কেন? দেখেন, আমাদের হার্ট যখন কন্ট্রাকশন করে, ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করে, তখন হাই স্পিডে ব্লাড বের হয় নাকি ডায়াস্টোলের সময় হাই স্পিডে ব্লাড আসে? সিস্টোলের সময়, কারণ সিস্টোলের সময় ভেন্ট্রিকুলার সবচেয়ে বেশি প্রেসার এক্সার্ট করে, ফলে হাই ফ্লোতে ব্লাড ফ্লো করে, এবং তখনই আমরা এই ইনোসেন্ট মারমার বা ফ্লো মারমারটা শুনতে পাই। এই কারণে এটা একটা সিস্টোলিক মারমার, এবং আমরা সাধারণত এটা সিস্টোলের শুরুর দিকে শুনতে পাই। এটা জানা থাকা জরুরি না, সিস্টোলিক মারমার বলতে পারলে স্যার অনেক খুশি। ওকে, ফাইন। তাহলে এই ক্ষেত্রে তুমি কি পেশেন্টের কোনো ভালভুলার হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর এগুলোর সাইন পাবা? না স্যার, আমি এই ক্ষেত্রে পেশেন্টের কোনো হার্ট ফেলিওরের সাইন পাবো না, কারণ এটা ফিজিওলজিক্যাল মারমার। এটার তুমি ট্রিটমেন্ট দিবা? না স্যার, এটার কোনো ট্রিটমেন্ট লাগবে না, কারণ এটা পেশেন্টের বয়স হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে। ডু নট রিকোয়ার এনি ট্রিটমেন্ট, কারণ এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে বয়স হওয়ার সাথে সাথে, অথবা তার যেই কারণে এই যে ইনক্রিজ ব্লাড ভলিউম হলো, হাই কার্ডিয়াক আউটপুট স্ট্যাটাস হচ্ছে, এগুলো যখন রিজলভ হয়ে যাবে, মারমারটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখানে মারমারের ট্রিটমেন্ট করা লাগবে না, যেই কারণে মারমার হচ্ছে সেই কারণে ট্রিটমেন্ট লাগবে। তাহলে দেখেন কি কি কারণে আমাদের বডিতে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়? যেই কারণে সিম্প্যাথেটিক ইনফ্লুয়েন্স বেড়ে যায়, সিম্প্যাথেটিক স্টিমুলেশন বেড়ে যায় বডিতে। তাহলে দেখেন, ফিভার, এক্সারসাইজ, অ্যানিমিয়াতে কি হয়? অ্যানিমিয়াতে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় না, অ্যানিমিয়াতে বেসিক্যালি কি হয়? রেনাল হাইপোক্সিয়া যখন হয়, কিডনি তখন কি করে? ফ্লুইড রিটেনশন বাড়িয়ে দেয়, ফলে ব্লাড ভলিউম বেড়ে যায়, সেখান থেকে হচ্ছে। তারপরে অ্যাংজাইটি, সিম্প্যাথেটিক স্টিমুলেশন বেড়ে যায়। কেমন? আচ্ছা, তাহলে দেখেন, এমন কোনো কাজ যদি করি যেটাতে হার্টে ভেনাস রিটার্ন কমে যায়, তাহলে ফ্লো মারমার কি বাড়বে না কমবে? কমবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে পেশেন্ট যদি স্ট্যান্ডিং করে দেন, তাহলে সে যখন দাঁড়িয়ে যাবে, ডিউ টু গ্র্যাভিটি তার ভেনাস পুলিং হবে পায়ের দিকে, ভেনাস রিটার্ন যখন কমে যাবে, তখন এই যে ফ্লো মারমারটা সফেন হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনার কি হয়ে যাবে?
মানে আস্তে হয়ে যাবে, কোয়াইট হয়ে যাবে, শুনতে পাবেন না। ঠিক আছে, তাহলে এই যে হোয়াইল স্ট্যান্ডিং ইট বিকামস সফার। আচ্ছা, তারপরে আসেন যে এই ক্ষেত্রে আমরা আদার্স কোনো ফাইন্ডিং পাবো না, এবং এটা কোন কোন সিচুয়েশনে পাই বললাম, ফিভার, এক্সারসাইজ, অ্যানিমিয়া, অ্যাংজাইটি, তাই না? তারপর আর কাদের ক্ষেত্রে? চিলড্রেনদের ক্ষেত্রে পেতে পারি। প্রেগনেন্সিতে ওই যে ইনক্রিজ ব্লাড ভলিউম হয়, প্রেগনেন্সিতে হরমোন মেডিয়েটেড ফ্লুইড রিটেনশন হয়। তারপরে পেশেন্টের আর কিসের ক্ষেত্রে পেতে পারি? থাইরোটক্সিকোসিস, হাইপার থাইরয়েডিজম। কেন? ওই যে হাইপার থাইরয়েডিজমে কি হয়? সিম্প্যাথেটিক স্টিমুলেশন বেড়ে হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন এগুলো বেড়ে যায়, ফলে অতিরিক্ত ব্লাড ভলিউম, অতিরিক্ত কার্ডিয়াক আউটপুট বাড়ে। এবং আপনারা জানেন থাইরোটক্সিকোসিস, হাইপার থাইরয়েডিজমে পেশেন্টের কোন ব্লাড প্রেশার বাড়ে? সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, এবং এই কারণে আমরা তখন একটা সিস্টোলিক ফ্লো মারমার পেতে পারি। সো এই হচ্ছে ব্যাপারটা। এখন আসি আপনাকে লাস্ট যে স্যার কোয়েশ্চেনটা করবে, আচ্ছা বাবা মাশাল্লাহ তুমি তো অনেক ভালো পারো, এখন বলো এই মারমারটা প্রিকর্ডিয়ামের কোন জায়গায় সবচেয়ে ভালো শুনতে পাবে? কোন জায়গায় সবচেয়ে ভালো শুনতে পাবে? আপনার অ্যান্সার কি হবে? যে স্যার এটা আমি শুনতে পাবো লেফট স্টার্নাল রিজিয়নে। অর্থাৎ এটা যদি আমাদের স্টার্নাম হয়, দেখেন এটা যদি আমাদের স্টার্নামটা হয়, কেমন, এখানে হচ্ছে আমাদের মেনোব্রিয়াম আর এখানে জিফয়েড প্রসেস, তাহলে এই যে এই জায়গাটাতে স্টার্নামের লেফট, মানে জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাল বডি, এখানে ভালো শুনতে পাবো। হ্যাঁ, আরও অ্যাকিউরেটলি যদি বলতে চান তাহলে হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তার মানে কোন জোন এটা? পালমোনারি এরিয়া। অর্থাৎ দেখেন আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হয় কোন ভালভ দিয়ে? অ্যাওর্টিক ভালভ দিয়ে, এবং এদিক দিয়ে তো সবচেয়ে প্রেসারে ব্লাডটা বের হয়। আচ্ছা, আর রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হয় কোন ভালভ দিয়ে? পালমোনারি ভালভ দিয়ে, এদিক দিয়ে তো সেকেন্ড প্রেসারে ব্লাডটা বের হয়। ফলে আমরা এই যে ফ্লো মারমারটা পাই, এটা বেসিক্যালি আমরা আমাদের কোন ভালভুলার রিজিয়নে পাবো? পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভে। তাহলে পালমোনারি ভালভ হচ্ছে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, পালমোনারি এরিয়াতে। অ্যাওর্টিক ভালভ হচ্ছে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, তাই না, অ্যাওর্টিক এরিয়াতে। তবে ক্লিনিক্যালি আসলে দেখা যায় যে এখানের চাইতেও ভালো মারমার শোনা যায়, এটা অ্যাওর্টিক হোক পালমোনারি হোক, এবং বেশি শোনা যায় পালমোনারি জোনে। এখানে আমরা এটাকে কি বলি? যে স্যার সবচেয়ে ভালো শুনতে পাবো, আমি মানে সেফ থাকার জন্য অ্যান্সারটা দিবে এভাবে, যে স্যার সবচেয়ে ভালো শুনতে পাবো লেফট স্টার্নাল এজ অথবা লেফট প্যারা স্টার্নাল এরিয়াতে। ঠিক আছে, আচ্ছা, অথবা স্যার লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, সর্বশেষ লেফট সাইডে পাবো। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, আশা করি এতটুকু ক্লিয়ার। ফাইন, এই যে দেখেন ম্যাকলিওডে ঠিক এই ইনফরমেশনগুলোই আপনাদেরকে দেওয়া আছে। হ্যাঁ, এই ইনফরমেশনগুলোই আপনাদেরকে দেওয়া আছে। দেখেন এই যে ইনোসেন্ট মারমার, এই যে ইনোসেন্ট মারমার, এটা আমরা কোথায় সবচেয়ে ভালো শুনতে পাবো? লেফট স্টার্নাল এজ, লেফট স্টার্নাল এজ। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা আমাদের ট্র্যাকে ফিরে আসি। ঠিক এই জায়গাটাতে আমরা ছিলাম ইনশাল্লাহ। তাহলে আমরা মারমার, আমাদের ইনোসেন্ট মারমারটা এখন কনসেপশন ক্লিয়ার। এখন আসেন আমরা প্যাথোলজিক্যাল মারমার নিয়ে কথা বলবো। তার মানে আমাদের হলো এখানে যে নর্মাল ব্লাড ফ্লো থ্রু অ্যাবনর্মাল ভালভ, থ্রু অ্যাবনর্মাল ভালভ। আচ্ছা, এখন আসেন এই যে অ্যাবনর্মাল ভালভ বলতে এখানে কি বোঝায়? অ্যাবনর্মাল ভালভ বলতে এখানে দুটো জিনিস বোঝায়, আইদার স্টেনোসিস অথবা রিগার্জিটেশন, আইদার স্টেনোসিস অথবা রিগার্জিটেশন। ঠিক আছে, ওকে। তাহলে ব্লাড ফ্লোটা এখানে নর্মাল, তার মানে এখানে ডিফেক্টটা ভালভে। ভালভের ডিফেক্ট কয় ধরনের হতে পারে? দুই ধরনের। আইদার ভালভটা চিকন হয়ে গেছে, স্টেনোসিস হয়ে গেছে, অথবা ভালভটা প্রপারলি বন্ধ হতে পারছে না, ফলে রিগার্জিটেশন হচ্ছে। ওকে, এখন আসেন এই স্টেনোসিস এবং রিগার্জিটেশন বিষয়টা কি এটা একটু বুঝাই। দেখেন দেখেন আমি এইটাকে দুটো লাইনে বলি, সবাই একটু মানে একদম লাল কলম দিয়ে লেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ভালভ যতটুকু খোলার কথা ততটুকু যদি খুলতে না পারে সেটা হচ্ছে স্টেনোসিস। কথাটা কি বললাম? ভালভ যতটুকু খোলার কথা ততটুকু যদি খুলতে না পারে সেটা হলো স্টেনোসিস। তাহলে দেখেন মনে করেন মাইট্রাল ভালভটা খুলে এতটুকু হওয়ার কথা, তাহলে তার ডায়ামিটার এই যে এতটুকু হওয়ার কথা। এখন মাইট্রাল ভালভটা যখন ওপেন হলো, কিন্তু দেখা যাচ্ছে ফাইব্রোসিস হয়ে তার ওপেনিংটা দেখেন চিকন হয়ে এতটুকু হয়ে আছে। তাই এটা হলো একটা নর্মাল মাইট্রাল ভালভ ওপেনিং। আর এখানে দেখেন মাইট্রাল ভালভটা ওপেন, দুজনই কিন্তু ওপেন অবস্থায় আছে, দুজনই ওপেনড অবস্থায় আছে। কিন্তু দেখেন নর্মাল হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এর অরিফিসটার ডায়ামিটার দেখেন, ক্রস সেকশনাল এরিয়া দেখেন, আর এখানে দেখেন চিকন হয়ে গেছে না? তাহলে যতটুকু খুলতে পারার কথা সে ততটুকু খুলতে পারছে না, ফলে এই জায়গাটা এখন কি হয়ে আছে? ন্যারো।
এবং এদিক দিয়ে নর্মাল অ্যামাউন্টের ব্লাড ফ্লো হওয়ার সময় কি তৈরি হবে, একটা টার্বুলেন্সি তৈরি হবে। এবং এই টার্বুলেন্সির কারণে তখন আমরা কি পাবো, মারমার পাবো। এবং এই মারমারটা কেন পাচ্ছি, স্টেনোসিস হয়ে যাওয়ার কারণে, ভালভটা স্টেনোসিস হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে চিকন ন্যারো হয়ে গেছে, স্টেনোসিস হয়ে গেছে, ফলে এই মারমারটাকে আমরা বলবো স্টেনোসিস মারমার। তাহলে বলেন স্টেনোসিস মারমার কখন পাবো, একটা ভালভ ক্লোজ হওয়ার সময় নাকি ওপেন হওয়ার সময়? ওপেন হওয়ার সময়, এক্স্যাক্টলি। তাহলে দেখেন এই প্রত্যেকটা কথা ইনশাল্লাহ লাগবে, ভালো করে মনে রাখতে হবে। তাহলে স্টেনোসিস আমরা পাবো কখন, একটা ভালভ ওপেন হওয়ার সময়। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে স্টেনোসিস মারমার। এখন আসেন যে রিগার্জিটেশন মারমার। রিগার্জিটেশন মারমার কি, আবার ওই যে লাল কলম দিয়ে একটু লেখেন, একটা ভালভ যেভাবে বন্ধ হওয়ার কথা সেভাবে যদি প্রপারলি বন্ধ হতে না পারে তখন হচ্ছে রিগার্জিটেশন মারমার পাবো। তাহলে দেখেন একদম সহজভাবে আমি মাইট্রাল ভালভ দিয়ে বলি। মনে করেন এই যে মাইট্রাল ভালভ একটা বাইকাসপিড ভালভ, তাহলে এটা এইভাবে বন্ধ হলো, হ্যাঁ, দুটো কাস্প। এখন দেখেন এই যে মাইট্রাল ভালভটা, এটা এইভাবে তার একদম কম্প্যাক্টলি বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে কি করলো, সে বন্ধ হতে গিয়ে তার দুটো কাস্পের মাঝে একটা ফাঁকা জায়গা থেকে গেল। ঠিক আছে, সো ডায়াগ্রামটাকে আমি যদি এইভাবে আঁকি, দেখেন আমি দুটোই রাখি, তাহলে আপনাদের কম্পেয়ার করতে সুবিধা হবে ইনশাল্লাহ। এই কাজ, ওকে। আচ্ছা, অর্থাৎ কাজ দুটো একে অপরের সাথে ক্লোজ অ্যাপোজিশন হয়ে আসতে পারছে না, ঠিক আছে, ফাঁকা থেকে যাচ্ছে। তাহলে দেখেন এই যে নর্মাল হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মাইট্রাল ভালভটা এখন কোন পজিশনে আছে, ক্লোজড। এটা এই যে এখানেও ভালভটা কোন পজিশনে আছে, ক্লোজ। ও কিন্তু খোলা অবস্থা না, ক্লোজড অবস্থায় আছে, কিন্তু সে বন্ধ হওয়ার পরেও তার মাঝখানে একটা ফাঁকা জায়গা থেকে গেছে, তাই না? এবং এই ফাঁকা জায়গাটা দিয়েই ব্লাড কি হবে, লিক হবে। আচ্ছা, এবং এটাই তখন কি তৈরি করবে, রিগার্জিটেশন মারমার তৈরি করবে। তাহলে এই বিষয়টাকে আমরা একটু আপনাদেরকে ডিরেক্টলি মার্চ করাই দিই বিষয়টার সাথে, লেফট ভেন্ট্রিকলের সাথে। দেখেন এই কনসেপশনগুলো যদি ক্লিয়ার না থাকে, একটু পরে যা বলবো সব আপনাদের মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো দেখেন আমরা এখন শুধু বোঝানোর সুবিধার্থে মাইট্রাল ভালভটা আঁকলাম। তাহলে এটা হলো আমাদের লেফট ভেন্ট্রিকল, এটা হলো আমাদের লেফট অ্যাট্রিয়াম। এখন দেখেন লেফট ভেন্ট্রিকল যখন সিস্টল করে তখন মাইট্রাল ভালভটা কি হয়ে যাওয়ার কথা, বন্ধ হয়ে যাওয়ার কথা। এই যে দুইটা কাস্প একদম বন্ধ হয়ে গেছে, তাদের মাঝখানে কোনো ফাঁকা জায়গা না, ঠিক আছে। তাহলে লেফট ভেন্ট্রিকল যখন সিস্টল করে বা কন্ট্রাকশন করে তখন মাইট্রাল ভালভটা কি হয়ে যাওয়ার কথা, ক্লোজড হয়ে যাওয়ার কথা। ওকে, মাইট্রাল ভালভ ক্লোজ হলো, কিন্তু তার তো এমআর আছে, অর্থাৎ মাইট্রাল ভালভ ক্লোজ হওয়ার পরেও তাদের মাঝখানে একটা ফাঁকা জায়গা থেকে গেছে, দেখেন। ফলে লেফট ভেন্ট্রিকল যখন সিস্টল করবে নিয়ম অনুযায়ী তার থেকে সব ব্লাড অ্যাওর্টিক ভালভ হয়ে সিস্টেমিক অ্যাওর্টাতে যাওয়ার কথা, কিন্তু এখন যদি এই পথটা খোলা তাহলে কিছু ব্লাড ব্যাক ফ্লো করে ব্যাকওয়ার্ডলি লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে, তখন একটা এখানে মারমার ভাইব্রেশন তৈরি হবে, টার্বুলেন্সি তৈরি হবে, এবং এটাকে আমরা মাইট্রাল রিগার্জিটেশন বলবো। ঠিক আছে, ওকে, ফাইন। আর স্টেনোসিসের ক্ষেত্রে যেটা বলেছি, দেখেন এই যে ন্যারো হয়েছিল স্টেনোসিসের ক্ষেত্রে, তাহলে এটাকে যদি আমরা আমাদের লেফট ভেন্ট্রিকলে মিলাই, দেখেন তাহলে লেফট ভেন্ট্রিকল এখন ডায়াস্টোল করছে। তাহলে লেফট ভেন্ট্রিকল যখন ডায়াস্টোল করে মাইট্রাল ভালভটা তখন কি হয়, ওপেন হওয়ার পরে সাঁই করে সব ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ইজিলি আসে। কিন্তু লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় মাইট্রাল ভালভটা ওপেন হওয়ার পরেও সে যেহেতু ফাইব্রোসিস হয়ে তার ওপেনিংটা ন্যারো হয়ে গেছে, ফলে এই সরু জায়গাটা দিয়ে এত বেশি ব্লাড আসার সময় এখানে অনেক বেশি টার্বুলেন্সি তৈরি হবে, তখন একটা মারমার শোনা যাবে। এই মারমারটাকে কি বলবো, রিগার্জিটেশন নাকি স্টেনোসিস মারমার বলবো? স্টেনোসিস মারমার, কারণ এখানে মাইট্রাল ভালভ ওপেন হচ্ছে কিন্তু অ্যাডিকুয়েটলি ওপেন হতে পারছে না, এই কারণে এটা স্টেনোসিস মারমার। আর একটু আগে যেটা বলেছি মাইট্রাল ভালভ ক্লোজ হচ্ছে কিন্তু অ্যাডিকুয়েটলি ক্লোজ হতে পারছে না, এই কারণে রিগার্জিটেশন মারমার। তাইলে স্টেনোসিস মারমার কোনো একটা ভালভ ওপেন হওয়ার সময় পারবো, রিগার্জিটেশন মারমার কোনো একটা ভালভ ক্লোজ হওয়ার সময় পাবো।
আবারও লেখেন, এগুলো একদম সূত্র। স্টেনোসিস মারমার কোনো একটা ভালভ ওপেন হওয়ার সময় পাবো, রিগার্জিটেশন মারমার কোনো একটা ভালভ ক্লোজ হওয়ার সময় পাবো। কথা বুঝতে পারছি? ওকে, সিস্টোলের সময় কোনটা পাবো, ডায়াস্টোলের সময় কোনটা পাবো, এটা শিখতে যাই না প্লিজ, মাথা পুরো আওলাই ফেলবেন। কারণ সিস্টোল ডায়াস্টোলের সময় বোথ মারমার পাওয়া যায় সিচুয়েশনের ভিত্তিতে। সো আপনি মেইনলি শিখবেন আমি এই যে দুই লাইনটা বললাম এক্সপ্লেনেশন সহ। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসেন, এখন আমার পড়ানোর কাজ শেষ। সব উত্তর ইনশাল্লাহ আপনারা দিবেন, সব উত্তর ইনশাল্লাহ আপনারা দিবেন। দেখেন, আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে সিস্টোল নিয়ে পড়ছি। তাহলে লেফট ভেন্ট্রিকল যখন সিস্টোল করে তখন দেখেন, লেফট ভেন্ট্রিকল যখন সিস্টোল করে তখন অ্যাওর্টিক ভালভ এটা কি হয়, একটু আগে বলেছি, ওপেন হয়। তাহলে যদি কারো অ্যাওর্টিক ভালভের স্টেনোসিস থাকে, তাহলে এই সময় আমরা কি পাবো, অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার পাবো। কারণ লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় অ্যাওর্টিক ভালভটা ওপেন হওয়ার কথা। এখন সে যদি অ্যাডিকুয়েটলি ওপেন হতে না পারে, তাহলে আমি অ্যাওর্টিক ভালভের যে মারমারটা পাবো সিস্টোলের সময়, সেটা হবে অ্যাওর্টিক স্টেনোসিস মারমার। কথা বুঝতে পারছি? ভালভ খোলার সময়, কারণ লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় অ্যাওর্টিক ভালভ খোলার কথা, ফলে তখন অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার পাবো। মাইট্রাল ভালভ কি হয় লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময়, ক্লোজ হয়। তাহলে ক্লোজ হওয়ার সময় কোন মারমারটা পাবো, রিগার্জিটেশন মারমার। তাহলে তখন মাইট্রাল ভালভটা যদি প্রপারলি ক্লোজ হতে না পারে, তাহলে আমরা কোন মারমার পাবো, মাইট্রাল রিগার্জিটেশন। তাহলে লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় আমরা কি কি মারমার পাচ্ছি, অ্যাওর্টিক স্টেনোসিস আর অ্যাওর্টিক স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, এই দুটো মারমার পাচ্ছি। এখন আসেন রাইট সাইডে, আসেন রাইট ভেন্ট্রিকলে, এই যে রাইট ভেন্ট্রিকলে আসেন। তাহলে রাইট ভেন্ট্রিকলে দেখেন পালমোনারি ভালভ ওপেন হচ্ছে, মানে রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময়, রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় পালমোনারি ভালভ ওপেন হচ্ছে। তাহলে পালমোনারি স্টেনোসিস মারমার যদি থাকে আর কি। আর ট্রাইকাসপিড ভালভ ক্লোজ হচ্ছে, তাহলে ট্রাইকাসপিড রিগার্জিটেশন মারমার। একদম সহজ। তাহলে এখন যদি আমি আপনাকে বলি যে সিস্টোলের সময় কি কি মারমার পাবেন, চারটা মারমার, এএস, এমআর, পিএস, টিআর। মুখস্থ করতে হবে আর হবে না। এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সূত্রটা। দেখেন, আমাদের কিন্তু সিস্টোল শেষ। এখন আপনি যদি মনে করেন সিস্টোলের সময় কোন মারমার পাবো, ডায়াস্টোলের সময় কোন মারমার পাবো, খোলে বন্ধ হয়, এত জটিলতা দরকার নাই, তো মুখস্থের কিছু নাই। এই মেইন বেসিকটা বুঝবেন, তারপরে আলহামদুলিল্লাহ নিজে নিজে পারবেন। ওকে, আলহামদুলিল্লাহ শেষ, সিস্টোলিক মারমারগুলো আমাদের শেষ। এবার আসেন আমরা ডায়াস্টোলিক মারমার আপনাদেরকে একটু পড়াই, কেমন? আচ্ছা, ডায়াস্টোলিক মারমার। সো আমরা আমাদের সময় বাঁচানোর জন্যে আমরা একই ডায়াগ্রামটা আমরা ব্যবহার করব ইনশাল্লাহ। আমাকে একটু সময় দিবেন প্লিজ। ওকে, আমরা এই ডায়াগ্রামটাই আমরা ব্যবহার করব। আলহামদুলিল্লাহ চলে আসলো আমাদের ডায়াগ্রাম। ওকে, এখন দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমরা এখন ডায়াস্টোল পড়বো, তাই না? একটু আগে আমরা সিস্টোল পড়েছি। দেখেন, একটু আগে আমরা কি পড়েছি, সিস্টোল পড়েছি। এখন আমরা ভেন্ট্রিকুলার ডায়াস্টোল পড়ব। ডায়াস্টোল, আপনারাই আনসার দেবেন, আমার আর কিছু বলতে হবে না ইনশাল্লাহ। দেখেন ডায়াস্টোল, তাহলে একইভাবে ডায়াস্টোল আমরা লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, রাইট ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, তাই না, আলাদা আলাদা করে পড়বো। ঠিক আছে? ওকে, এখন আসেন যে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল যখন ডায়াস্টোল করে, লেফট ভেন্ট্রিকল যখন ডায়াস্টোল করে তখন কোন ভালভটা ওপেন হয়, কোন ভালভটা ক্লোজ হয়, আগে এটা বুঝতে হবে। আসেন, তাহলে লেফট ভেন্ট্রিকল যখন ডায়াস্টোল করে তাহলে সে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড নিবে, তাহলে মাইট্রাল ভালভটাকে এখন কি হতে হবে, ওপেন হতে হবে। আচ্ছা, এখন লেফট ভেন্ট্রিকল যখন মাইট্রাল ভালভ থেকে ব্লাড নিচ্ছে, তখন আবার কিছু ব্লাড যাতে ব্যাক ফ্লো করে, ব্যাকওয়ার্ডলি অ্যাওর্টা থেকে এখানে ঢুকে না যায়, এই জন্য আগে অবশ্যই কি বন্ধ হয়ে যাবে, অ্যাওর্টিক ভালভ বন্ধ হয়ে যাবে। এটা ফার্স্ট ইয়ারের পড়াশোনা, আপনারা জানেন। ওকে, তাইলে আমরা দেখলাম যে লেফট ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় অ্যাওর্টিক ভালভটা বন্ধ হবে, মাইট্রাল ভালভটা ওপেন হবে। ঠিক আছে? ওকে, তাইলে আমরা লিখি লেফট ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় মাইট্রাল ভালভ ওপেন হবে, অ্যাওর্টিক ভালভ ক্লোজ হবে। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আসেন রাইট ভেন্ট্রিকলে। তাহলে রাইট ভেন্ট্রিকল যখন ডায়াস্টোল করবে, সে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড নিবে, তাহলে ট্রাইকাসপিড ভালভটা ওপেন হবে
আবার কিছু ব্লাড যাতে পালমোনারি ট্রাঙ্ক থেকে ব্যাক ফ্লো করতে না পারে, এই কারণে আগে অবশ্যই পালমোনারি ভালভ ক্লোজ হবে। তাইলে রাইট ভেন্ট্রিকলের ডায়াস্ট্রলের সময় পালমোনারি ভালভ ক্লোজ হবে, ট্রাইকাসপিড ভালভ ওপেন হবে। তাহলে আসেন এটা লিখি। তাহলে এই যে রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হচ্ছে, ডায়াস্ট্রলের সময় ট্রাইকাসপিড ভালভ ওপেন হচ্ছে, পালমোনারি ভালভ ক্লোজ হচ্ছে। এখন আসেন মারমারের ব্যাপার। তাইলে দেখেন ডায়াস্ট্রলের সময় আমরা লেফট ভেন্ট্রিকলের জন্য কি কি মারমার পাবো? ডায়াস্ট্রলের সময় লেফট হার্টে বা লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি কি মারমার পাবো? মাইট্রাল ভালভ ওপেন হচ্ছে, তাহলে মাইট্রাল ভালভে যদি কোনো ডিফেক্ট থাকে, তাহলে এটা যেহেতু এখন এই সময় ওপেন হচ্ছে, তাহলে এখন কি মারমারটা পাবো? মাইট্রাল ভালভ ওপেন। ওপেনের সময় এক্স্যাক্টলি ওপেন হতে যে মারমার সেটা হচ্ছে স্টেনোসিস মারমার, তাহলে মাইট্রাল স্টেনোসিস। তাহলে কি মাইট্রাল স্টেনোসিস। তাহলে এই যে এমএস এর মারমার পেয়ে গেলাম। এবার আসেন অ্যাওর্টিক ভালভ ক্লোজ হচ্ছে। দেখেন অ্যাওর্টিক ভালভ ক্লোজ হচ্ছে, তাহলে ক্লোজ হওয়ার সময় যে মারমার পাই সেটা কি? যতটুকু বন্ধ হওয়ার কথা ততটুকু যদি বন্ধ হতে না পারে, ফাঁকা থেকে যাচ্ছে, এক্স্যাক্টলি রিগার্জিটেশন, তাহলে এটা অ্যাওর্টিক ভালভ, তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশন। তাহলে লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় আমরা দুটো মারমার পাবো, একটা হচ্ছে এমএস মাইট্রাল স্টেনোসিস, আর একটা হলো এআর অ্যাওর্টিক রিগার্জিটেশন। আলহামদুলিল্লাহ, দেখছেন অঙ্কের মতো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি আপনাদের এটা নিয়ে আর ঝামেলা হবে না। যদি উপকৃত হন আমার জন্য বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ। এখন আসেন রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল ডায়াস্টলের সময় ট্রাইকাসপিড ভালভটা কি হচ্ছিল? ওপেন। তাহলে ওপেন হওয়ার সময় কোন মারমার পাবো? ট্রাইকাসপিড স্টেনোসিস মারমার। আর রাইট ভেন্ট্রিকল ডায়াস্টল করার সময় পালমোনারি ভালভ কি হচ্ছিল? ক্লোজ হচ্ছিল। তাহলে পালমোনারি ভালভ ক্লোজিং এর সময় কোন মারমারটা পাবো? ক্লোজিং এর সময় এক্স্যাক্টলি পালমোনারি রিগার্জিটেশন মারমার। পালমোনারি রিগার্জিটেশন মারমার, কথা বুঝতে পারছি? ওকে, তাহলে তাহলে দেখেন ডায়াস্ট্রলের সময় আমরা এখানেও সিস্টলে যেরকম টোটাল 4টা মারমার পেয়েছি, ডায়াস্ট্রলের সময় দেখেন টোটাল 4টা মারমার পাচ্ছি। কি কি? এমএস, এআর, আর রাইট হার্ট বা রাইট ভেন্ট্রিকলের জন্য টিএস, পিআর। শেষ। আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারছি? তাইলে এই হলো ব্যাপারটা। এখন আপনারা একটা নোট করেন, আপনাদের জন্য প্রশ্ন, সিস্টোলিক মারমার কি কি, ডায়াস্টোলিক মারমার কি কি? অ্যান্সার কি তাহলে বলেন? সিস্টোলিক মারমার এএস, এমআর, আর এখানে আমরা কি পেয়েছি? পিএস, টিআর, এই 4টা। ডায়াস্টোলিক মারমার এমএস, এআর, টিএস, পিআর। ঠিক আছে? দেখেন এটা যদি কেউ মুখস্থ করতে যায় মাথা পাগল হয়ে যাবে। তাহলে এইভাবে বুঝে পড়তে হবে ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে কষ্টের কাজটা শেষ। এখন আমরা ইনশাল্লাহ ফার্দার প্রসিড করবো ইনশাল্লাহ। কি সবাই খুব বোরিং হয়ে গেছেন বোধ হয় অলরেডি, তাই না? আচ্ছা, সবাই একটু দাঁড়িয়ে যান, 3টা ডিপ ব্রেথ নেন। ওকে, আলহামদুলিল্লাহ, হাতটাকে একটু জোরে ঝাড়া দেন। গুড, ভেরি গুড। আবার বসে যান, বিসমিল্লাহ করে আবার লেকচারটা করা শুরু করেন। দেখেন আর অল্প, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। দেখেন ঠিক একইভাবে এই সূত্রগুলো আপনারা লিখবেন। হ্যাঁ, লেখার তো প্রয়োজন নাই, কিন্তু লিখলে লাভ হচ্ছে কি মাথায় ভালো করে মনে থাকবে আর কি ইনশাল্লাহ। জাস্ট রাফ করে লিখতে থাকেন লেকচার করার সময়, নোটটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। দেখেন মনে রাখবেন, এই যে একটু আগে আপনাদেরকে বললাম আমি প্রথমে টাইমিং এর যে ব্যাপারটা, অর্থাৎ সিস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার। তাহলে দেখেন আমাদের হার্টে, আমাদের ভেন্ট্রিকলে প্রেসার বেশি থাকে কখন? সিস্টোলের সময় না ডায়াস্টোলের সময়? সিস্টোলের সময়। তাহলে সিস্টোলের সময় যেহেতু ভেন্ট্রিকল থেকে হাই প্রেসারে ব্লাড বের হয়, তাহলে সিস্টোলিক মারমার গুলোর ইন্টেন্সিটি, সাউন্ড কোয়ালিটি কি হবে? বেশি হবে। এক্স্যাক্টলি। ফলে দেখেন সিস্টোলিক মারমার, এটার যেহেতু পিচ বেশি, ইন্টেন্সিটি বেশি, শব্দের তীব্রতা বেশি, তাহলে এটাকে ভালো শোনা যাবে ডায়াফ্রাম দিয়ে। অর্থাৎ আমাদের স্টেথোস্কোপের যে মানে বড় পার্ট যেটা ডায়াফ্রাম, আর যেটা একদম কনকেভ বেল, এটা তো অলরেডি আপনারা জানেন, ডায়াফ্রাম আর বেল। ওকে, আমি রেসপিরেটরি ক্লাসের ছবি সহ দেখিয়েছি কোনটা ডায়াফ্রাম কোনটা বেল, স্টেথোস্কোপের স্ট্রাকচার পড়িয়েছি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে ডায়াফ্রাম দিয়ে ভালো শোনা যাবে সিস্টোলিক মারমার, ঠিক আছে? ওকে, আর বেল দিয়ে ভালো শোনা যাবে ডায়াস্টোলিক মারমার। কেন? কারণ ডায়াস্টোলিক মারমার হার্ট যখন ডায়াস্টল করে, ভেন্ট্রিকল গুলো যখন ডায়াস্টল করে, তখন প্রেসার রিলেটিভলি কম থাকে, ফলে মারমারের ইন্টেন্সিটি, সাউন্ডের পিচ, সাউন্ডের ইন্টেন্সিটি এগুলো কি থাকে? কম থাকে। ফলে ডায়াস্টোলিক মারমারের তীব্রতা সিস্টোলিক মারমারের তীব্রতার চাইতে কি থাকে? একটু লো পিচ, কম থাকে। তাহলে লো পিচ সাউন্ড গুলো ভালো শোনা যায় আমাদের স্টেথোস্কোপের কি দিয়ে? বেল দিয়ে। তবে ক্লিনিক্যালি শুধু একটা মারমারি আমরা বেল দিয়ে শুনি, সেটা হলো কে? মাইট্রাল স্টেনোসিস। তাহলে এখন আসেন আপনারা মিলান, আদৌ কি আমরা কি ঠিক কাজটা করি? দেখেন দেখেন
তাহলে আমি কি বললাম, বেল দিয়ে আমরা ক্লিনিক্যালি একটা মারমারে শুনি, সেটা হলো মাইট্রাল স্টেনোসিস। তাহলে আমি কি বলেছি, বেল দিয়ে ভালো শোনা যায় ডায়াস্টলিক মারমার। তাহলে এখন দেখেন মাইট্রাল স্টেনোসিস এটা কি ডায়াস্টলিক মারমার? অবশ্যই। তাহলে কখন এই যে লেফট ভেন্ট্রিকল যখন ডায়াস্টল করে তখন লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসতে হবে। ফলে লেফট ভেন্ট্রিকল ডায়াস্টল করার সময় মাইট্রাল ভালভ কি হয়, ওপেন হয়। তাহলে মাইট্রাল ভালভ ওপেন হওয়ার সময় যে মারমার সেটা কি স্টেনোসিস মারমার, তাই না? বলেছি না, ভালভ ওপেন হওয়ার সময় যে মারমার সেটা স্টেনোসিস মারমার। ফলে এই যে মাইট্রাল স্টেনোসিস এটা একটা ডায়াস্টলিক মারমার এবং এটা ভালো শোনা যায় বেল দিয়ে। ওকে ফাইন। তারপরে আসেন আরেকটা কথা, তাহলে এই একটা সূত্র শেষ। ওকে, এটাতে একটা পজ দিয়ে দেন। আমি এভাবে কেন বলি, তাহলে মাথার মধ্যে ঘুরাবেন না। যেমন এটা বলছি না, ওকে এটা এখনই ক্লোজ লক বন্ধ করে দেন, এটা নিয়ে আর চিন্তা করবেন না। ফাইন। তাহলে কি বললাম যে সিস্টোলিক মারমার জোরে শোনা যায়, ডায়াফ্রামে ভালো শোনা যায়, ডায়াস্টোলিক মারমার একটু আস্তে শোনা যায়, বেল দিয়ে ভালো শোনা যায়। শেষ, ফাইন, এটা ক্লোজড। ওকে, এখন আমরা আসি সেকেন্ড রুলটাতে। সেকেন্ড রুলটা কি দেখেন, তাদের মারমার জিনিসটা শোনার শর্ত হলো যে যেহেতু এখন আমরা অ্যাবনর্মাল ভালভ দিয়ে নর্মাল ব্লাড ফ্লো, তাই না, মানে আমাদের ভালভটাই হয়তো স্টেনোসিস হয়ে আছে, নাহলে রিগার্জিটেশন হচ্ছে, তাহলে আমি ব্লাড ফ্লোটাকে যত বাড়াই দিতে পারবো আমার মারমারটা তত ভালো শোনা যাবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপারটা। কারণ আমার ভালভ তো অলরেডি অ্যাবনর্মাল, এখন আমি নর্মাল ফ্লোটাকেও যদি অ্যাবনর্মাল করে দিতে পারি, আরো বাড়াই দিতে পারি, তাহলে মারমারটা আরো ভালো শুনতে পাবো। এখন আমাকে বলেন, আমাদের যে লেফট হার্ট, তাহলে লেফট হার্ট বলতে লেফট ভেন্ট্রিকল, তাহলে দেখেন লেফট ভেন্ট্রিকল বা লেফট হার্টে ব্লাড ফ্লো কখন বাড়ে? এক্স্যাক্টলি ডিউরিং এক্সপিরেশন। তাহলে লেফট হার্টের যে মারমারগুলো, লেফট ভেন্ট্রিকলের যে মারমারগুলো, এগুলো ভালো শুনবেন কখন? ডিউরিং এক্সপিরেশন। তাহলে বলেন লেফট ভেন্ট্রিকল বা লেফট হার্টের মারমার কি কি আছে? এই যে লেফট ভেন্ট্রিকল চিন্তা করেন, তাহলে এখানে কি কি ভালভ? মাইট্রাল ভালভ আছে, আর একটা কি ভালভ আছে? অ্যাওর্টিক ভালভ আছে। তাহলে মাইট্রাল ভালভের মারমার দুইটা, এমএস এমআর। অ্যাওর্টিক ভালভের মারমার দুটো, এএস এআর। তাহলে এমএস এমআর এএস এআর এই চারটা হলো লেফট হার্টের বা লেফট ভেন্ট্রিকলের মারমার। তাহলে লেফট হার্টে যেহেতু ডিউরিং এক্সপিরেশন ব্লাড ফ্লো বাড়ে, তাহলে এই চারটা মারমার ডিউরিং এক্সপিরেশন ভালো শুনতে পাবো। এই কারণে এই চারটা মারমার শোনার সময় পেশেন্টকে আমরা ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন সিচুয়েশনে নিয়ে যাব। অর্থাৎ পেশেন্টকে কি বলবো, বাবা লম্বা একটা প্রশ্বাস নেন, বুক ভরে বাতাস নেন, নিল, এবার একদম বুক খালি করে ফেলে, নিঃশ্বাস ফেলে দেন, ফেলে দিল, নিঃশ্বাস ধরে রাখেন। দেখছেন? তাহলে এই হচ্ছে ব্যাপারটা, যাতে তার পুরো লাংসটা স্কুইজিং অবস্থায় থাকে। তাহলে কি বললাম, বাবা বড় একটা প্রশ্বাস নেন, হ্যাঁ, শ্বাস ফেলে দেন, হ্যাঁ, শ্বাস ধরে রাখেন, নিঃশ্বাস আর নিবেন না। তাহলে ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন, কারণ এই সিচুয়েশনটাতে লেফট হার্টে ব্লাড ফ্লো বেড়ে যাবে, ফলে লেফট হার্টের মারমার যে চারটা একটু আগে বললাম সেগুলো ভালো শোনা যাবে। ঠিক আছে? ওকে, এখন আসেন ঠিক একইভাবে বলেন রাইট হার্টে ব্লাড ফ্লো কখন বাড়ে? ডিউরিং ইন্সপিরেশন। তাহলে ডিউরিং ইন্সপিরেশন রাইট হার্টের মারমারগুলো ভালো শোনা যাবে। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টকে কি ইনস্ট্রাকশন দিব, যে বাবা বড় একটা প্রশ্বাস নেন, গুড, নিঃশ্বাস ধরে রাখেন, নিঃশ্বাস আর নিবেন না, ফাইন। তাহলে ব্রেথ হোল্ড ইন ইন্সপিরেশন, ইন্সপিরেশন করা অবস্থায় নিঃশ্বাস বন্ধ করে রাখবে। তাহলে রাইট হার্টের মারমার বা রাইট ভেন্ট্রিকলে কি কি মারমার আছে? আপনারাই পারবেন এগুলো, বলেন। রাইট ভেন্ট্রিকলে কি কি ভালভ আছে? একটা হলো ট্রাইকাসপিড ভালভ, আর একটা হলো পালমোনারি ভালভ। তাহলে ট্রাইকাসপিড ভালভের জন্য মারমার দুইটা, টিএস টিআর। পালমোনারি ভালভের জন্য মারমার দুইটা, পিএস পিআর, মানে পালমোনারি স্টেনোসিস, পালমোনারি রিগার্জিটেশন। তাহলে এই চারটা মারমার আমরা ভালো শুনতে পাবো ডিউরিং ইন্সপিরেশন, অর্থাৎ ব্রেথ হোল্ড ইন ইন্সপিরেশন। ফাইন। এখন আসেন দেখেন, একদম ইজি ইনশাল্লাহ, কোনো মেন্টাল প্রেশার নেওয়ার দরকার নাই, সব কিছু ইনশাল্লাহ একদম বেসিক অনুযায়ী। দেখেন এখন আপনারা আরেকটা কথা যদি একটু দেখেন, একটু আগে বললাম যে সিস্টোলিক মারমার অনেক ফোর্সফুলি হয়, অনেক জোরে হয়, লাউড পিচ, তাই না? তাহলে সিস্টোলিক মারমারটা রেডিয়েট করবে, আর ডায়াস্টোলিক মারমারগুলো সাধারণত রেডিয়েট করে না। তাহলে সিস্টোলিক মারমার রেডিয়েট করে, ডায়াস্টোলিক মারমার সাধারণত রেডিয়েট করে না। তবে একমাত্র ডায়াস্টোলিক মারমার যেটা রেডিয়েট করে সেটা হলো এয়ার। তারপরেও এই রেডিয়েশনটা সিস্টোলিকের মতো অত সিভিয়ার হয় না। কথা বুঝতে পারছি? আচ্ছা, এটা মাথায় রাখবেন, একদম সহজ নিয়মগুলো মনে রাখেন। এখন আসেন বেজ অফ দ্য হার্টের মারমার, এটা ভালো শোনা যায় কখন? সিটিং পজিশনে, লিনিং ফরওয়ার্ড, অর্থাৎ পেশেন্ট বসে থাকবে, একটু সামনের দিকে ঝুঁকে থাকবে, তাই না? দেখেন আপনারা আমার লেকচারটা করার সময় টেবিলে বসে আছেন না? হ্যাঁ, তারপরে দেখেন এখন টেবিলে বসা অবস্থা আপনারা একটু সামনের দিকে ঝুঁকে যান, অর্থাৎ এলবোর উপরে সাপোর্ট দিয়ে একটু সামনের দিকে ঝুঁকে যান। এই
ফাইন। ওই যে সাইকেল বা বাইক চালানোর সময় আমরা কি করি, বসে একটু সামনের দিকে ঝুঁকে থাকি না, এটাকে আমরা বলি লিনিং ফরওয়ার্ড ইন সিটিং পজিশন। এই পজিশনে বেজ অফ দ্য হার্টের মারমার ভালো শোনা যায়। এখন আপনার প্রশ্ন হবে যে ভাইয়া বেজ অফ দ্য হার্টের আবার কি, আর ওখানে কি মারমার পাবো? দেখেন হার্টটাকে আমরা যখন আঁকি, হার্টটা এইভাবে আঁকি না, ওকে। এখন দেখেন এই যে এখানে এবং এখানে, এটা হলো মাইট্রাল ভালভ আর এটা হলো ট্রাইকাসপিড ভালভ, আর এদিক দিয়ে আমাদের সিস্টেমিক অ্যাওর্টাটা বের হয়, আর এদিক দিয়ে আমাদের কি পালমোনারি ট্রাঙ্কটা বের হয়, তাই না? আচ্ছা, এখন দেখেন এই যে অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ, এগুলোর লোকেশন হচ্ছে হার্টের বেইজে, মানে উপরের দিকে। এটাকে আমরা বলি বেস আর এটাকে আমরা বলি অ্যাপেক্স। সো আমাদের এই যে বেসটা, নর্মালি আপনারা সেই ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছেন, আমাদের বেসটা সাধারণত একটু পিছনের দিকে থাকে আর অ্যাপেক্সটা একটু সামনের দিকে থাকে, তাই না? হার্টের অ্যানাটমিক্যাল পজিশন, অর্থাৎ অ্যাপেক্সটা নর্মালি চেস্ট ওয়ালের কাছাকাছি থাকে আর বেসটা একটু চেস্ট ওয়াল থেকে দূরে, মানে ভিতরের দিকে থাকে, বুকের ভিতরের দিকে। ফলে পেশেন্ট যখন বসে একটু সামনের দিকে ঝুঁকবে, দেখেন এরকম একটু সামনের দিকে ঝুঁকবে, বসা অবস্থা একটু সামনের দিকে ঝুঁকবে, দেখেন এই যে সামনের দিকে ঝুঁকছে, তখন তার এই যে বেসটা চেস্ট ওয়ালের কাছে চলে আসবে, ফলে ভালো শুনতে পাবো। তাহলে আমরা এই যে বেস অফ দ্য হার্টের মারমার বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভের মারমার, অর্থাৎ এএস, পিএস, এআর, পিআর, তাই না? অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভের মারমার, এগুলো হচ্ছে বেস অফ দ্য হার্টের মারমার। এগুলো ভালো শোনা যাবে লিনিং ফরওয়ার্ড ইন সিটিং পজিশন কন্ডিশনে। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এখানে আমরা একদম সহজ হিসাব শিখে ফেললাম। সিস্টোলিক মারমার রেডিয়েট করে, ডায়াস্টোলিক মারমার রেডিয়েট করে না, এক্সেপ্ট ফর দ্য এয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন। ওকে, এখন আসেন দেখেন, আপনাদের যাতে কষ্ট না হয়, আমি টালিস থেকে মারমারের অসাধারণ একটা চার্ট, কারণ ম্যাকলিওডে এটা গোছানো দেওয়া নাই, টালিস থেকে কোন মারমার, এটার টাইমিং কি, হ্যাঁ, এবং কোন ক্ষেত্রে কি পাবো, হ্যাঁ, যেমন দেখেন প্যানসিস্টোলিক মারমার কিসে কিসে পাবো, মিড সিস্টোলিক মারমার কিসে কিসে পাবো, লেট সিস্টোলিক কিসে পাবো, মিড ডায়াস্টোলিক কিসে পাবো, প্রিসিস্টোলিক কিসে পাবো, এগুলো সব আমি একসাথে বক্সটা এখানে এনে দিয়েছি, একটু পড়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো যে এখান থেকে সব কিছু জীবনও লাগবে না, এটা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এবং এটা আপনার এফসিবিএস ট্রেনিং এর সময় এই সবগুলো আপনার লাগবে না, ঠিক আছে? যদি কার্ডিওলজিস্ট হন তাহলে শুধুমাত্র আপনার জন্য লাগবে সব। ওকে, এখন আসেন তাহলে আমরা এখান থেকে আমাদের এই লেভেলে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার লেভেলে আমাদের কি লাগবে সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে আমাদের কয়েকটা ফান্ডামেন্টাল মারমার একটু জানতে হবে, সেগুলো ম্যাকলিওডে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখেন এই যে ইন্ডিভিজুয়াল, এবং আমি ম্যাকলিওডের ছোটা ছোটা দেওয়া ছিল, ছবিগুলোকে একসাথে করে অ্যাটাচ করে আপনাদেরকে দুটো পেজে নিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো একদম ইজি আপনাদের জন্য, কেমন? ওকে, তো চলুন আমরা একটু আস্তে আস্তে এগুলো বলার চেষ্টা করি। একদম মুখস্থের বিষয় নেই, একটু যা বলি একটু ভালো করে খেয়াল করতে হবে ইনশাল্লাহ। দেখেন তাহলে প্রথমে আমাদের যে মারমার সেটা হলো অ্যাওর্টিক স্টেনোসিস। অ্যাওর্টিক স্টেনোসিস। আচ্ছা, এখন দেখেন মজার বিষয় কি জানেন, আমি আপনাদেরকে পড়াতে হবে না, এখন সবকিছু আপনারা আমাকে পড়াবেন। দেখেন অ্যাওর্টিক স্টেনোসিস, তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস এটা অ্যাওর্টিক ভালভের মারমার। আচ্ছা, তাহলে অ্যাওর্টিক ভালভের মারমার কোথায় ভালো শুনতে পাবো? অ্যাওর্টিক এরিয়াতে। অ্যাওর্টিক এরিয়াটা কোথায়? এক্স্যাক্টলি অ্যাওর্টিক এরিয়া হলো এখানে, এই যে, অর্থাৎ আমাদের রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, ঠিক আছে? ওকে, সো রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাম। কেমন? ওকে, তাহলে এই জায়গায় এই মারমারটা সবচেয়ে ভালো শোনা যাবে। ওকে, এখন আসেন অ্যাওর্টিক স্টেনোসিস এটা কি সিস্টোলিক মারমার নাকি ডায়াস্টোলিক মারমার? অ্যাওর্টিক ভালভ, তাহলে বলছি অ্যাওর্টিক স্টেনোসিস, তাহলে একটা স্টেনোসিস মারমার অ্যাওর্টিক ভালভের কখন শোনা যাবে? খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? এক্স্যাক্টলি অ্যাওর্টিক স্টেনোসিস মারমারটা শোনা যাবে খোলা অবস্থায়। খোলা অবস্থায়, তাহলে বলেন অ্যাওর্টিক ভালভ খুলে কখন? লেফট ভেন্ট্রিকলের সিস্টোলের সময়, তাহলে এটা একটা সিস্টোলিক মারমার। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস একটা লেফট ভেন্ট্রিকলের জন্য, তাহলে এটা একটা সিস্টোলিক মারমার। ওকে, এখন আসেন যেহেতু অ্যাওর্টিক স্টেনোসিস একটা সিস্টোলিক মারমার, বলেছি সিস্টোলিক মারমার সব রেডিয়েট করে, তাহলে এটাকে রেডিয়েট করবে কি করবে না? করবে। এই কারণে অ্যাওর্টিক স্টেনোসিস মারমারটা এই যে দোনো পাশে নেকে, ইভেন বইয়ে বলা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস এত সিভিয়ার একটা লাউড পিচের মারমার, পুরো চেস্ট জুড়ে এটা শোনা যায়। এই কারণে দেখেন লাল কালার করে দিয়েছে। তাহলে সবচেয়ে ভালো শোনা যাবে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, দ্যাট মিনস ইন অ্যাওর্টিক এরিয়া, আর রেডিয়েট করবে বোথ সাইডের নেকে, ওই যে ক্যারোটিড পালস যেখানে বোথ সাইডের নেকে, সাথে পুরো চেস্ট জুড়েই ভালো শুনতে পাবেন, সবচেয়ে ভালো শুনতে পাবেন এই জায়গাটাতে। ওকে, এই হলো ব্যাপারটা, এবং এটা একটা সিস্টোলিক মারমার। এখন আসেন আমরা যখন সিস্টোলিক মারমার এটা বলি, তখন সাথে আমাদের আরো কয়েকটা কথা বলতে হয়, তো আমি সেটা একটু লিখে পড়াই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখেন তাহলে আমরা কি বলছি যে সিস্টোলিক মারমার। মজার কথা হলো সিস্টোলিক মারমার নাকি ডায়াস্টোলিক মারমার, এটা বুঝতে পারলে আপনার ফিফথ ইয়ার পর্যন্ত যথেষ্ট।
এটাই বুঝতে আমাদের কষ্ট হয়ে যায়। ওকে, তারপরও যেহেতু আমরা পড়ছি আলহামদুলিল্লাহ একটু পড়াই আপনাদেরকে। দেখেন, তাহলে সিস্টোলিক মারমার এটাকে আমরা আবার বেসিক্যালি 3 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ সিস্টোলের কোন সময়টাতে মারমারটা হচ্ছে সেই ভিত্তিতে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের মিড সিস্টোলিক ইজেকশন মারমার। মিড সিস্টোলিক ইজেকশন মারমার, এটা হচ্ছে মোর অ্যাকিউরেট টার্মিনোলজি, কিন্তু ম্যাকলিউডে এই টার্মিনোলজিটা পাবেন না, এটা পাবেন টালিসে, এটাই অ্যাকিউরেট। ওকে, মিড সিস্টোলিক ইজেকশন মারমার। তাহলে মারমারটা মূলত আমরা পাবো সিস্টোল যে সময়টা তার ঠিক মাঝ পথে, এবং এটা হচ্ছে একটা ইজেকশন মারমার। ইজেকশন মারমার কেন একটু পরে বলছি। তারপরে দেখেন আরেকটা হলো পেন সিস্টোলিক মারমার। পেন সিস্টোলিক মারমার, বা এটার নাম হলো হলো সিস্টোলিক মারমার। ওকে, অর্থাৎ সিস্টোলের পুরো সময় জুড়ে অথবা হলো পুরো সময় জুড়ে, সিস্টোল যতক্ষণ পুরো সময় জুড়ে মারমারটা শুনতে পাবেন। আরেকটা হলো ভেরি রেয়ার লেট সিস্টোলিক মারমার, অর্থাৎ সিস্টোল যে সময়টা হয় সেই সময়ের শেষ ভাগে, সিস্টোলের শেষ সময়টাতে আপনি লেট শুনতে পাবেন মারমারটা। কেমন? এটা ভেরি রেয়ার। ওকে, এখন আসেন, আমি আপনাদেরকে যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে বোঝাতে চাই, মনে করেন এই যে পুরো সময়টা, এটা হলো সিস্টোলের সময়, এটাকে আমি 3 ভাগে ভাগ করলাম। কেমন? এই যে দেখেন 3টা ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। ওকে, এখন এই যে মিড সিস্টোলিক বললাম, মিড সিস্টোলিক মারমারটা এই সময়টাতে শোনা যাবে। পেন সিস্টোলিক মারমারটা এখান থেকে পুরো সিস্টোলের সময় জুড়ে শোনা যাবে। লেট সিস্টোলিক মারমারটা এখানে শোনা যাবে। এখন আশা করি ক্লিয়ার না একদম? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এখন আসেন, এই যে মিড সিস্টোলিক যে মারমারটা, মিড সিস্টোলিক ইজেকশন, এই যে এখানে এই মারমারটা হচ্ছে দুটো ভালভের জন্য। একটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস মারমার, আর একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বললে পালমোনারি স্টেনোসিস মারমার। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস এবং পালমোনারি স্টেনোসিস, এই দুটো মারমার হলো মিড সিস্টোলিক ইজেকশন মারমার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন, এখন যদি আপনারা একটু গ্রাফটা খেয়াল করেন, এই যে দেখেন, এই যে S1 এবং S2, তাহলে এই মাঝখানের পুরো সময়টা কি? সিস্টোল। আচ্ছা, এখন এই যে সিস্টোলের সময়, এই সিস্টোলের সময়টার দেখেন ঠিক মিড পয়েন্টে আমরা শুনতে পাচ্ছি, এবং এই মারমারের ইন্টেন্সিটি যদি খেয়াল করেন, যে এটা কিন্তু প্রথমে ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, তারপর আবার কমে যাচ্ছে। অর্থাৎ প্রথমে অনেক জোরে শুনবেন, তারপর আস্তে সাউন্ডটা কমে আসবে। তাহলে এটাকে এই কারণে বলি কি, ক্রিসেন্ডো, এই যে বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে, ডিক্রিসেন্ডো। সো ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মারমার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার। কথা বুঝতে পারছি? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার এটা একটা মিড সিস্টোলিক ইজেকশন মারমার, ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মারমার, এটা একটা হাই পিচ মারমার, এটা রেডিয়েশন করে। কেমন? আচ্ছা, এতটুকু হলো ব্যাপার। সাথে এটা যেহেতু একটা হাই পিচ মারমার, পাওয়ারফুল মানে শক্তিশালী সাউন্ড ইন্টেন্সিটি তৈরি হয়, ফলে এখানে আপনি যদি এখানে থ্রিল দেখেন, এখানে আপনি ওই যে ভাইব্রেশন থ্রিল পাবেন পালপেশনের সময়। কথা বুঝতে পারলাম? ওকে, আলহামদুলিল্লাহ। এই হলো ব্যাপারটা। এখন দেখেন, ওই যে বক্সটা যেটা বলেছি একসাথে করে দিয়েছি, এই যে বক্সটার দিকে একটু খেয়াল করেন আপনারা। তাহলে মিড সিস্টোলিক ইজেকশন মারমার, এই যে মিড সিস্টোলিক ইজেকশন মারমার, তাই না? তাহলে এটা কিসে কিসে পাওয়া যায়? অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এটা একই কথা, ওই যে মনে আছে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এটা মানে হলো ওই যে অ্যাওর্টিক স্টেনোসিসের মতোই ফাইন্ডিং, মানে মেকানিজমটা। ওকে, সো এই হলো আমাদের মিড সিস্টোলিক ইজেকশন মারমারের ব্যাপারটা। এটা হচ্ছে ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মারমার। ওকে, এখন এই ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মারমার, এটা নিয়ে আপনাদের একটা কনফিউশন যে ভাই এটা আবার কি জিনিস, কেন এখানে সাউন্ড ইন্টেন্সিটি প্রথমে বাড়ে প্রথমে কমে? দেখেন, লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করে, সিস্টোল করে, এবং সে ব্লাডটা পাঠায় অ্যাওর্টিক ভালভের মাধ্যমেই সিস্টেমিক অ্যাওর্টাতে, তাই না? আচ্ছা, অ্যাওর্টিক স্টেনোসিস মারমার যদি বলি, এখন দেখেন লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করে, সে প্রথমে খুব ফোর্সফুলি কন্ট্রাকশন শুরু করে, ফলে সাউন্ড মানে মারমারটা অনেক বেশি হয়, ব্লাড টার্বুলেন্সি অনেক বেশি হয়, সাউন্ডটা তত জোরে শুনতে পান, এই কারণে পিক অনেক বেশি পান। তারপরে এরপরে ভেন্ট্রিকলের লেফট ভেন্ট্রিকলের কন্ট্রাকশন ক্যাপাসিটি মানে পাওয়ারটা আস্তে কমে আসে, ফলে টার্বুলেন্সি কমে যায়, সাউন্ড ইন্টেন্সিটি কমে আসে। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে কিভাবে? প্রথমে আপনারা নিজের হাত, ডান হাতে নেন, হ্যাঁ ডান হাতটাকে খুলেন, ওকে ফাইন। এবার এটাকে মুষ্টিবদ্ধ করেন। মুষ্টিবদ্ধ করার সময় প্রথম কিছু সময় অনেক হঠাৎ করে জোরে করেন, ওকে অর্ধেক করলেন, তারপর অর্ধেক আস্তে আস্তে মুষ্টিবদ্ধ করেন। তাহলে দেখেন, হঠাৎ জোরে অর্ধেক মুষ্টিবদ্ধ করলেন, খুব জোরে, তারপরে অর্ধেক আস্তে হাতটা পুরো বন্ধ করলেন। এক্স্যাক্টলি। তাহলে এখন ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। এই হলো আমাদের ব্যাপারটা।
ওকে, আলহামদুলিল্লাহ। সো এখানে আমরা আর সময় নষ্ট না করি, এখন আসেন আমাদের ম্যাকলিওডের যে পরের মারমারটা দেখেন, এটা এই যে প্যানসিস্টোলিক মারমার। সুন্দর তাই না? আলহামদুলিল্লাহ, আমরা মিড সিস্টোলিক শেষ করলাম, এখন আসেন প্যানসিস্টোলিক। তাহলে এটা পুরো সিস্টোলের সময় জুড়ে পাবেন। তাহলে সিস্টোলের সময় মানে হচ্ছে S1 হার্ট সাউন্ড থেকে শুরু করে S2, এই দুটোর মাঝখানে এই সময়টা হচ্ছে আমাদের কি সিস্টোল। কারণ S1 মানে কি, S1 কেন হচ্ছে মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ ক্লোজিং। তাহলে মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ ক্লোজ হওয়ার পরেই তো আমাদের ভেন্ট্রিকলের কি শুরু হয়, সিস্টোল শুরু হয়। তাহলে এখান থেকে সিস্টোল শুরু হলো S2, অর্থাৎ S2 কেন হয়, অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ ক্লোজিং। তাহলে এটা ক্লোজিং হওয়ার আগ পর্যন্ত সিস্টোল চলে, তাহলে এটা হলো সিস্টোলের সময়। তাহলে S1 এবং S2 এর মাঝখানের সময় সিস্টোল, S2 এবং S1 এর মাঝখানের সময় ডায়াস্টোল। ওকে, এটা তো আপনারা জানেন। ওকে, এখন আসেন তাহলে প্যানসিস্টোলিক মারমার। ওকে, তাহলে প্যানসিস্টোলিক মারমার এটা হচ্ছে কিসের, মাইট্রাল রিগার্জিটেশন। তাহলে দেখেন মাইট্রাল রিগার্জিটেশন এটা কোন ভালভের মারমার, কোন ভালভের, মাইট্রাল ভালভ। তাহলে কোথায় ভালো শোনা যাবে, মাইট্রাল এরিয়াতে। তাহলে মাইট্রাল এরিয়া কোথায়, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা ভালো শুনতে পাচ্ছি। ওকে ফাইন, তাহলে আসেন এটা একটা রিগার্জিটেশন মারমার। তাহলে রিগার্জিটেশন মারমার মাইট্রাল ভালভের খোলার সময় ভালো শোনা যাবে নাকি বন্ধ হওয়ার সময় শোনা যাবে, এটা রিগার্জিটেশন। বলেছি যে রিগার্জিটেশন মারমার কোনো একটা ভালভ বন্ধ হওয়ার সময় শোনা যায়। তার মানে আমি বুঝলাম যে মাইট্রাল ভালভ যখন বন্ধ হবে, মাইট্রাল ভালভ যখন বন্ধ হবে, ক্লোজিং হবে, তখন মাইট্রাল রিগার্জিটেশনের মারমার শোনা যাবে। এখন বলেন মাইট্রাল ভালভটা ক্লোজিং হয় কখন, লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় নাকি ডায়াস্টোলের সময়? সিস্টোলের সময়। সিস্টোলের সময় মাইট্রাল ভালভ ক্লোজ হয়, অ্যাওর্টিক ভালভ খুলে। এক্স্যাক্টলি। ফলে মাইট্রাল রিগার্জিটেশন এটা একটা কি ধরনের মারমার, যেহেতু সিস্টোলের সময় বন্ধ হয় সে, এক্স্যাক্টলি এটা হলো একটা সিস্টোলিক মারমার। এটা হলো একটা সিস্টোলিক মারমার এবং এটা হলো একটা প্যান সিস্টোলিক মারমার। এই চিত্রটা আপনারা পড়বেন না, এটা পড়ে মাথা নষ্ট করার দরকার নাই। প্যান সিস্টোলিক মারমার, এই যে দেখেন প্যান সিস্টোলিক। তাহলে পুরো একদম সিস্টোল যখন লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন শুরু করবে তখন থেকে এই মারমারটা পাওয়া শুরু করবেন এবং সিস্টোল শেষ না হওয়া পর্যন্ত পুরো সময় জুড়ে মারমারটা আপনি পাবেন। তাহলে দেখেন এই যে পুরো জায়গা জুড়ে। অথচ দেখেন অ্যাওর্টিক স্টেনোসিসে মারমারের দেখেন শেডিংটা এখানে ছিল মাঝখান বরাবর, আর এখানে S1 থেকে শুরু করে S2 বরাবর পুরো সময় জুড়ে আপনি মারমারটা পাচ্ছেন। এবং এই কারণে এটাকে আমরা বলছি কি, প্যানসিস্টোলিক। এটা কার্ডিয়াক অ্যাপেক্স বরাবর পাচ্ছি, অর্থাৎ মাইট্রাল এরিয়াতে, এই কারণে এটাকে বলি এপিক্যাল প্যানসিস্টোলিক মারমার। ওকে ফাইন, তাহলে আসেন এটা যেহেতু সিস্টোলিক মারমার, তাহলে বলেন এটা কি জোরে শুনবো নাকি আস্তে শুনবো? জোরে শুনবো, সিস্টোলিক মারমার লাউড পিচ। তাহলে সিস্টোলিক মারমার কি করে বলেছি, রেডিয়েশন করে। তাহলে এটাও রেডিয়েশন করবে। কোথায় রেডিয়েশন করবে, এই যে এক্সিলাতে। দেখছেন আলহামদুলিল্লাহ, এমন কিছু সূত্র আপনাদেরকে বললাম, মুখস্থের কিছু নাই। তাহলে এটা এক্সিলাতে রেডিয়েশন করবে। ওকে, সো এই হলো আমাদের এমআর মারমারের ব্যাপারটা। কথা বুঝতে পারছি? ওকে, এখন আসেন যে এই যে আমাদের আরেকটা যেটা বললাম, প্যানসিস্টোলিক শেষ, মিড সিস্টোলিক শেষ, আরেকটা মারমার আছে সিস্টোলিকের, সেটা হলো লেট সিস্টোলিক। এটা ভেরি রিয়ারলি মাইট্রাল ভালভ প্রোল্যাপসের সময় পাই, কারণ মাইট্রাল ভালভটা প্রোল্যাপস হয় কখন, সিস্টোলের একদম শেষ পর্যায়ে গিয়ে মাইট্রাল ভালভটা একটু ধাক্কা দিয়ে লেফট অ্যাট্রিয়ামের দিকে চলে যেতে চায়, তখন একটা ক্লিকিং এর মতো একটা মানে টার্বুলেন্সি যদি হয়, মানে তখন এই মারমারটা আমরা শুনতে পাই। এটা খুব একটা ক্লিনিক্যালি আসেও না, সিগনিফিকেন্টও না। ওকে, এটা এতটুকু জানলে হবে যে লেট সিস্টোলিক মারমার কি, স্যার মাইট্রাল ভালভ প্রোল্যাপস। ফাইন, তারপরে আসেন আমাদের যে নেক্সট মারমারটা, দেখেন একদম একই রকম, একদম একই রকম। দেখেন মাইট্রাল রিগার্জিটেশন, এটা লেফট ভেন্ট্রিকলের জন্য। সবসময় কি রাইট ভেন্ট্রিকলকে বঞ্চিত করবেন, তার কি কোনো অধিকার নাই? তাহলে রাইট ভেন্ট্রিকলের জন্য একই মারমার, রাইট ভেন্ট্রিকলে কোন ভালভ, ট্রাইকাসপিড ভালভ। তাহলে রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় প্যানসিস্টোলিক যে মারমারটা, সেটা হচ্ছে ট্রাইকাসপিড রিগার্জিটেশন, আর কিছু না। ঠিক আছে, তাহলে মাইট্রাল রিগার্জিটেশন ফর লেফট ভেন্ট্রিকল, ট্রাইকাসপিড রিগার্জিটেশন ফর রাইট ভেন্ট্রিকল। মাইট্রাল রিগার্জিটেশন এটাও প্যানসিস্টোলিক মারমার, ট্রাইকাসপিড রিগার্জিটেশন এটাও প্যানসিস্টোলিক মারমার। ওকে, এখন দেখেন মজার বিষয়, দেখেন মজার বিষয়টা কোথায়। মজার বিষয়টা হলো যে মাইট্রাল রিগার্জিটেশন, একটু ভালো করে দেখেন, মাইট্রাল রিগার্জিটেশন এটা রেডিয়েট করেছিল কোথায়, লেফট এক্সিলাতে রেডিয়েট করেছিল। কিন্তু ট্রাইকাসপিড যে রিগার্জিটেশন মারমারটা, ট্রাইকাসপিড রিগার্জিটেশন মারমারটা, এটা কিন্তু কোনো রেডিয়েশন করছে না। এটা শুধুমাত্র এই যে হার্ড অনলি ইন দ্য ট্রাইকাসপিড এরিয়া, অর্থাৎ এই ট্রাইকাসপিড এরিয়ার নাম কি বলেন তো, লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। এই জায়গায় এটা শুধু শোনা যায়, এটা কিন্তু রেডিয়েট করে না। ও রেডিয়েট করলে বড় জোর আপনি হয়তো অ্যাপেক্সের কাছে পাবেন, কিন্তু ওই এক্সিলা পর্যন্ত যাবে না। তার কারণ কি, আপনার প্রশ্ন যে ভাইয়া ট্রাইকাসপিড রিগার্জিটেশন এটাও তো সিস্টোলিক মারমার, আপনি তো বললেন সিস্টোলিক মারমার রেডিয়েট করে, এটা করছে না কেন? ওই যে
সব জায়গায় কিছু ব্যতিক্রম থাকে। কারণ হলো দেখেন ট্রাইকাসপিড রিগার্জিটেশন এটা কোন ভেন্ট্রিকলের সিস্টোলের কারণে হচ্ছে? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল সিস্টোল হচ্ছে খুবই উইক। লেফট ভেন্ট্রিকল যেই প্রেসারে যেই পাওয়ারে সিস্টোল করে, রাইট ভেন্ট্রিকল অনেক উইকলি কন্ট্রাকশন করে ইন কম্প্যারিজন টু লেফট ভেন্ট্রিকল। এই কারণে এখানে ব্লাডের টার্বুলেন্সি ওই যে মাইট্রাল রিগার্জিটেশনের তুলনায় অনেক কম হয়, ফলে সাউন্ড পিচটা কম হয়, ফলে রেডিয়েশনটাও রিলেটিভলি হয় না এই ক্ষেত্রে। এই কারণে ট্রাইকাসপিড রিগার্জিটেশন সিস্টোলিক প্যানসিস্টোলিক মারমার হওয়া সত্ত্বেও তার কোনো রেডিয়েশন হয় না, সে শুধু এই যে ট্রাইকাসপিড এরিয়াতেই লিমিটেড থাকে। এই হচ্ছে আমাদের ব্যাপারটা, কথা বুঝতে পারছি? ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে আসেন আমাদের যে নেক্সট মারমার, সেটা হলো এমএস, মাইট্রাল স্টেনোসিসের মারমার। মনে রাখবেন, যদি আপনাদেরকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে মারমার নিয়ে কোনো মানে কেস দেয় স্যার, সেটা এমএস হওয়ার পসিবিলিটি 90%। এটা সবচেয়ে কমনলি পাওয়া যায় এমএস। আরেকটা কোনটা? এএস। এই দুইটা যাতে ভুল না হয় ভালো করে শিখে রাখবেন, ওকে? বাকিগুলো পারলে বোনাস আপনার জন্য। এখন আসেন আলহামদুলিল্লাহ, দেখেন মাইট্রাল স্টেনোসিস। তাহলে মাইট্রাল স্টেনোসিস কোন ভালভের মারমার? মাইট্রাল ভালভের। তাহলে কোথায় ভালো শোনা যাবে? মাইট্রাল এরিয়াতে। ফাইন। আচ্ছা, এটা কি মারমার? স্টেনোসিস মারমার। তাহলে এটা কি মাইট্রাল ভালভের খোলার সময় শোনা যাবে নাকি বন্ধ হওয়ার সময়? খোলার সময় শোনা যাবে। তাহলে মাইট্রাল ভালভ খুলে কখন? সিস্টোলের সময় না ডায়াস্টোলের সময়? ডায়াস্টোলের সময়। দেখেন আলহামদুলিল্লাহ, অঙ্ক পুরো। তাহলে মাইট্রাল ভালভ যেহেতু খুলে ডায়াস্টোলের সময়, তাহলে মাইট্রাল স্টেনোসিস আমি শুরুতেই আইডেন্টিফাই করে ফেললাম যে এটা একটা ডায়াস্টোলিক মারমার, তাই না? এক্স্যাক্টলি লেফট ভেন্ট্রিকল যখন ডায়াস্টোল করে তখন মাইট্রাল ভালভ খুলে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসে। সেই সময় মাইট্রাল ভালভের যদি প্রপারলি খুলতে না পারে, এখানে যদি ন্যারোইং থাকে, তখন স্টেনোসিস মারমারটা পাই। তাহলে মাইট্রাল স্টেনোসিস মারমার আমরা বুঝে গেলাম, ওকে? এখন সমস্যা কোথায়? দেখেন মাইট্রাল স্টেনোসিস ডায়াস্টোলিক মারমার ঠিক আছে। সো যখন সিস্টোলিক মারমারের ক্ষেত্রে বলেছি যে মিড সিস্টোলিক, পেন সিস্টোলিক, লেট সিস্টোলিক, তাহলে ডায়াস্টোলিকের সময় এরকম কিছু থাকা উচিত না? মিড ডায়াস্টোলিক, তাই না? পেন ডায়াস্টোলিক বা হলো ডায়াস্টোলিক, এক্স্যাক্টলি এখানেও এরকম ব্যাপার আছে। সো দেখেন মাইট্রাল স্টেনোসিস এটা পুরো ডায়াস্টোলের সময় জুড়ে শোনা যায় না। এটা হচ্ছে কখন শোনা যায়? এটা মিড ডায়াস্টোলিক একটা মারমার। এটা কি? মিড ডায়াস্টোলিক। অর্থাৎ আমি যদি আপনাকে ওই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাই এরকম, হ্যাঁ, তাহলে ডায়াস্টোলকে যদি আমি এরকম 3 ভাগ করি, তাহলে আপনি এই যে মিড ডায়াস্টোলিক মারমার ফর মাইট্রাল স্টেনোসিস এটা আপনি শুনতে পাবেন এই সময়টাতে। এই সময়টাতে শোনা যাবে, ঠিক আছে? অর্থাৎ এই যে মাঝপথ করে শোনা যাবে। এটা হচ্ছে এমএস এর মিড ডায়াস্টোলিক মারমার। এখন আপনার প্রশ্ন, ভাইয়া কেন মাঝপথ করে শুনতে পাবো আমরা? এক্স্যাক্টলি আপনি দেখেন, আপনারা ওই যে এটা আমার এখন পড়ানোর সময় না, যে ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে পড়ে এসছেন না কার্ডিয়াক সাইকেল, ওখানে কি পড়ছেন যে লেফট ভেন্ট্রিকল যখন ডায়াস্টোল শুরু করে তখন সাথে সাথে কি মাইট্রাল ভালভ খুলে না? আগে লেফট ভেন্ট্রিকল এমটি অবস্থায় কিছুটা ডাইলেশন শুরু করে, তারপরে মাঝপথে গিয়ে মাইট্রাল ভালভটা খুলে যায়। খুলে যাওয়ার পরে ব্লাড ফ্লো হতে শুরু করে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবং উইথ দ্য প্যাসেজ অফ টাইম যখন লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের প্রেসার গ্রেডিয়েন্ট কমতে থাকে, ওই যে কারণ লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে এসে এসে পুড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে? লেফট ভেন্ট্রিকল এখন প্রেসার আস্তে আস্তে বাড়তেছে, ফলে ব্লাড ফ্লো হওয়ার, ব্লাডের যে স্পিডটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড যে স্পিডে আসছিল এটা শুরুর দিকে অনেক বেশি থাকে, ফলে সাউন্ড অনেক জোরে শোনা যাবে। কিন্তু আস্তে আস্তে যখন লেফট ভেন্ট্রিকলে প্রেসার বাড়ে, আস্তে আস্তে ব্লাডের স্পিড কমে যায়, টার্বুলেন্সি কমে, ফলে আস্তে আস্তে মারমারটা এখানে ডিসঅ্যাপিয়ার করে যায়। এই কারণে আমরা মাইট্রাল স্টেনোসিসের মারমারটা মাঝপথ বরাবর পাই, ডায়াস্টোলের মাঝখানের সময়টাতে পাই। কেন? কারণ এই সময়টাতে ব্লাডের টার্বুলেন্সি বেশি থাকে। এর শেষের দিকে কি হয়? শেষের দিকে ওই যে প্রেসার গ্রেডিয়েন্ট কমে যায়। আর শুরুর দিকে কি হয়? শুরুর দিকে তো মাইট্রাল ভালভ এখনো খুলে নাই, মাইট্রাল ভালভ ডায়াস্টোল হওয়ার একটু পরে খোলে। কথা বুঝতে পারছি? এই কারণে এটা মিড ডায়াস্টোলিক মারমার, ওকে? আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমি বলেছি ডায়াস্টোলিক মারমার এগুলো কি সিস্টোলিক মারমারের মতো পাওয়ারফুল, লাউড পিচে না লো পিচ? লো পিচ, কারণ ডায়াস্টোলিক মারমারগুলোর কি প্রেসার গ্রেডিয়েন্ট রিলেটিভলি সিস্টোলের চাইতে অনেক কম, ফলে ডায়াস্টোলিক মারমারগুলো একটা লো পিচড মারমার। এই কারণে দেখেন এমএস মারমার একটা লো পিচড মারমার, ঠিক আছে? তাহলে লো পিচ মারমার ভালো শোনা যায় কি দিয়ে? ডায়াফ্রাম দিয়ে নাকি বেল দিয়ে? আমি বলেছি একটা মারমার আমরা স্টেথোস্কোপের বেল দিয়ে শুনি, বেল দিয়ে শোনা যায় ভালো লো পিচ, ফলে এটা ভালো শোনা যাবে এই যে বেল অফ দ্য স্টেথোস্কোপ। আচ্ছা, এখন আসেন, এটা খুব মানে ইম্পর্টেন্ট এবং অ্যাজ ওয়েল এস একটা ব্যতিক্রম ধর্মী মারমার। এই মারমারটা শোনার সময় আমরা পেশেন্টকে কোন পাশে কাত করব? লেফট ল্যাটেরাল পজিশন। এটা না বললে আপনি ফেল, জায়গায় ফেল, কারণ স্যার এটা না শুনলে আপনি বলবে যে তুমি তো ওয়ার্ডেই আসো নাই। তাইলে দেখেন রোল দ্য পেশেন্ট টুয়ার্ডস লেফট, অর্থাৎ পেশেন্টকে তার বাঁ পাশে কাত করে দিব। মনে আছে চিত্রটা? লেকচারের শুরুর দিকেই আপনারা এরকম একটা চিত্র দেখেছিলেন। দেখেন যখন আমরা
এই যে ভালো করে দেখেন, এই 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 ছবিটা দেখেন, এটা এমএস এর মার্মার। এই যে দেখলে বুঝে যাবেন, এই যে কি দিয়ে শুনছে দেখেন, বেল দিয়ে শুনছে, এই যে ডায়াফ্রাম উপরের দিকে। আচ্ছা, তারপরে পেশেন্ট একটু বাঁ পাশে কাত হয়ে আছে, বাঁ পাশে কাত হয়ে আছে, এটা হচ্ছে রোলড ইন লেফট সাইড, পেশেন্ট বাঁ পাশে কাত হয়ে থাকবে। কেন? কারণ এই মার্মারটা এতই আস্তে, আমি যখন পেশেন্টকে বাঁ পাশে কাত করব তখন কার্ডিয়াক অ্যাপেক্সটা চেস্ট ওয়ালের খুব কাছাকাছি চলে আসবে। আর বেজকে কাছাকাছি আনতে হলে কি করতে হয়? বসায় সামনের দিকে লিনিং ফরওয়ার্ড। এই যে দেখেন, এই যে বেজের মারমার দেখছি আমরা, পালমোনারি স্টেনোসিসের মারমার আমরা শুনছি। কথা বুঝতে পারছি? আচ্ছা, বা এখানে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার এই পাশে হলে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার শোনা যাবে। কথা বুঝতে পারছি? ওকে, এখন আসেন যে এই যে, তাহলে এটা হলো আমাদের রোলড ইন লেফট ল্যাটারাল পজিশন, বেস্ট হার্ড উইথ বেল অফ দ্য ডায়াফ্রাম। ওকে, এখন আসেন আরেকটা কথা দেখেন, এগুলো আলাদা করে বলছি না কারণ সব একসাথে বলেছি। তো এই মারমারটা মাইট্রাল স্টেনোসিসের মারমার, এটা হার্টের কোন হার্টের, লেফট হার্ট না রাইট হার্ট? লেফট ভেন্ট্রিকলের, কারণ এই মাইট্রাল ভালভ তো লেফট ভেন্ট্রিকলে থাকে। তাহলে লেফট হার্টের মারমার ভালো শোনা যায় কখন বলেন? বলেছি ইন্সপিরেশন না এক্সপিরেশন? এক্সপিরেশন। কেন? এক্সপিরেশনের সময় লেফট হার্টে ব্লাড ফ্লো বাড়ে, ফলে ব্লাড টার্বুলেন্সি বাড়বে, ফলে মারমারগুলো ভালো শুনবেন। তাহলে পেশেন্টকে মাইট্রাল স্টেনোসিস মারমার শোনার সময় আপনি কি পজিশনে রাখবেন? ব্রেথ হোল্ড ইন ইন্সপিরেশন নাকি ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন? ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন, এক্স্যাক্টলি। তাহলে এই কথাগুলোই আসলে এখানে বলছে, নতুন কোনো কথা বলার সুযোগ নাই আলহামদুলিল্লাহ। দেখেন, তাইলে ভালো শোনা যাবে এই মারমারটা, ভালো শোনা যাবে কখন? ভালো শোনা যাবে এটা বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে, সাথে এটা আমরা মাইট্রাল এরিয়াতে শুনতে পাবো। এবং পেশেন্টকে আমরা কি করতে হবে? পেশেন্টকে রোল দ্য পেশেন্ট টুয়ার্ডস লেফট, লেফট ল্যাটারাল পজিশনে নিতে হবে, এবং পেশেন্টকে ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন, ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন করতে হবে, যে আমি লিখে রেখেছি ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন। ওকে, এই হলো মাইট্রাল স্টেনোসিসের মারমারের ইন ডিটেলস। এবং এই মারমারের ক্যারেক্টারটা কি? রামব্লিং মারমার, রামব্লিং মারমার মনে আছে? রামব্লিং মারমার। আর অ্যাওর্টিক স্টেনোসিস হার্শ মারমার, অ্যাওর্টিক রিগার্জিটেশন ব্লোয়িং মারমার। এই কয়েকটা ক্যারেক্টার মারমার, কমন মারমারের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে ইনশাল্লাহ। কেমন? সাউন্ডের ধরন আর কি, এখানে বোঝানোর কিছু নাই, এটা সাউন্ডের ধরন। ওকে, তারপরে আসেন অ্যাওর্টিক রিগার্জিটেশন। এখন আমাদের মারমার কোনটা পড়ছি আমরা? অ্যাওর্টিক রিগার্জিটেশন। আলহামদুলিল্লাহ, আমরা একদম শেষের দিকে। দেখেন, তাহলে বলেন, এই যে অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন এটা কোন ভালভের মারমার? অ্যাওর্টিক ভালভের মারমার। তাহলে অ্যাওর্টিক ভালভের মারমার কোথায় ভালো শোনা যাবে? অ্যাওর্টিক এরিয়াতে, রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে এটা সবচেয়ে ভালো শোনা যাবে, অর্থাৎ এই যে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এখানে ভালো শোনা যাবে। আচ্ছা, এখন বলেন, এই যে অ্যাওর্টিক রিগার্জিটেশন এটা একটা রিগার্জিটেশন মারমার, তাহলে রিগার্জিটেশন মারমার অ্যাওর্টিক ভালভ খোলার সময় শোনা যাবে নাকি বন্ধ হওয়ার সময় শোনা যাবে? বন্ধ হওয়ার সময় রিগার্জিটেশন মারমার শোনা যাবে। এখন বলেন, অ্যাওর্টিক ভালভটা বন্ধ হয় কখন? সিস্টোলের সময় না ডায়াস্টোলের সময়? লেফট ভেন্ট্রিকল যখন ডায়াস্টল করে তখন অ্যাওর্টিক ভালভ বন্ধ হয়। তাহলে এই কারণে অ্যাওর্টিক রিগার্জিটেশন এটা একটা ডায়াস্টোলিক মারমার, এটা একটা ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে? ওকে, এখন আপনারা যদি একটু খেয়াল করেন যে এটা ডায়াস্টোলের কোন সময় শোনা যাবে? আর্লি ডায়াস্টোলিক নাকি পেন ডায়াস্টোলিক নাকি মিড ডায়াস্টোলিক মারমার কখন শোনা যাবে? এটা হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মারমার। কেন আর্লি ডায়াস্টোলিক মারমার? আবারও সেই ফার্স্ট ইয়ারের বেসিক। দেখেন, যখন লেফট ভেন্ট্রিকল তার ডায়াস্টল শুরু করে তখন প্রথম কাজ হলো অ্যাওর্টিক ভালভটা বন্ধ হয়ে যাওয়া, তারপরে লেফট ভেন্ট্রিকল একটু এমটি অবস্থায় ডায়াস্টল করবে, তার কিছুক্ষণ পরে মাইট্রাল ভালভটা ওপেন হবে, তখন লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসবে। তাহলে দেখেন, ডায়াস্টলের ঘটনা শুরুতেই কোন ঘটনা ঘটে? অ্যাওর্টিক ভালভের বন্ধ হয়ে যাওয়া। এখন অ্যাওর্টিক ভালভ প্রপারলি বন্ধ হতে না পারলেই তো অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়। যেহেতু এটা ডায়াস্টলের প্রথম ইভেন্টে হয়, এই কারণে এটা হলো ডায়াস্টলিক, আর্লি ডায়াস্টলিক মারমার। তাহলে এই আরটা কখন পাবো? আর্লি ডায়াস্টলিক। আর দেখেন, মাইট্রাল ভালভটা ডায়াস্টলের মিড পোর্শনে গিয়ে খুলছিল, ফলে তখন মাইট্রাল স্টেনোসিসের মারমার পাচ্ছিলাম যদি প্রবলেম থাকে। এই কারণে আমরা একটু আগে কি বললাম যে মাইট্রাল স্টেনোসিস মারমারটা মিড ডায়াস্টলিক মারমার, আর অ্যাওর্টিক ভালভ বন্ধ হয় এটা যেহেতু আর্লি হয়, তাহলে এটা হচ্ছে আর্লি ডায়াস্টলিক মারমার। দেখেন, আলহামদুলিল্লাহ, একদম পরপর আপনারা প্রমাণটা পেয়ে গেলেন। ওকে, এখন আসেন ডায়াস্টলিক মারমার, এগুলো সাধারণত কি? লো পিচ, লো ইন্টেন্সিটি। তাহলে এগুলো কি রেডিয়েশন করার কথা না? কারণ আমরা বলেছি যে ডায়াস্টলিক মারমার রেডিয়েশন করে না, তবে শুরুতেই বলেছি একমাত্র ব্যতিক্রম হচ্ছে এআর, অ্যাওর্টিক রিগার্জিটেশন। এটা ডায়াস্টলিক মারমার হওয়া সত্ত্বেও সে রেডিয়েট করে, তবে দেখেন খুব সিস্টোলিক মারমারের মতো খুব দূরে রেডিয়েট করতে পারে না। তাহলে সে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে রেডিয়েট করে লেফট স্টার্নাল এজে আসে। এই যে এখানে আপনি একে শুনতে পাবেন, লেফট এক্সটার্নাল এজে তার রেডিয়েশনটা শোনা যাবে। ওকে, তাহলে এখান থেকে এখানে, এটা আমি একটু এডিট করেছি, ম্যাকলিউড একটু মানে ইনফরমেশনটা পুরোপুরি কারেক্ট ছিল না, ম্যাকলিউডে শুধু এই ছবিটা ছিল, কিন্তু এটা প্রপারলি শোনা যাবে এখানে, টালিতে আপনারা পাবেন, সাথে এখানে চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের
অ্যারোটিক রিগার্জিটেশনের এই ছবিগুলো আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক সময় দিয়ে ছবিগুলো তৈরি করি, ছবিগুলো ভালো করে মনে রাখবেন আপনারা। তাহলে এই আর হচ্ছে একটা আর্লি ডায়াস্টোলিক মারমার, বেস্ট হার্ড ইন, এই যে দেখেন লেফট এক্সটার্নাল এজ লিখছে না, বেস্ট হার্ড ইন রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এবং এই জায়গাটার নাম কি অ্যাওর্টিক এরিয়া। আর রেডিয়েট করবে কোথায়? রেডিয়েট করবে লেফট এক্সটার্নাল এজে। তাহলে কথাটা এখানে একটু এডিট করতে হবে। আচ্ছা তাহলে বলেন অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস যাই হোক, অ্যাওর্টিক ভালভ তো লেফট হার্টের মারমার, তাহলে লেফট হার্টের মারমার ভালো শোনা যাবে কখন? এক্সপিরেশন। তাহলে পেশেন্টকে কি করতে হবে? ব্রেথ হোল্ড ইন, এক্সপিরেশন। ওকে আলহামদুলিল্লাহ। লাস্ট অফ অল দেখেন আরেকটা মারমার আমরা একটু বলি। দেখেন এটা আসলে ফ্লো মারমার, হ্যাঁ, মানে এখানে আসলে পালমোনারি ভালভে কোনো ডিফেক্ট ছিল না, স্টেনোসিস বা রিগার্জিটেশন কিছুই নাই, কিন্তু এক্সেস অ্যাবনর্মাল ব্লাড ফ্লো থ্রু এ নর্মাল ভালভ, এই কারণে এই ফ্লো মারমারটা পাচ্ছি, তাই না? তাহলে এটা হচ্ছে এএসডি। আচ্ছা এখন দেখেন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যখন হয়, তাহলে লেফট অ্যাট্রিয়ামের সব ব্লাড কোথায় চলে আসে? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে এই যে অতিরিক্ত ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে, তাহলে নর্মালি রাইট অ্যাট্রিয়াম ব্লাড পেতো কার থেকে? সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে। এখন অতিরিক্ত একটা ব্লাড যুক্ত হচ্ছে লেফট অ্যাট্রিয়াম থেকে, তার মানে রাইট ভেন্ট্রিকল নর্মালি যদি 100 ml ব্লাড পাঠাতো, এখন সে পাঠাচ্ছে মনে করেন 130 ml ব্লাড। তাহলে এই যে এক্সেস ব্লাড রাইট ভেন্ট্রিকল পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে? পালমোনারি ট্রাঙ্কে। কোন ভালভ দিয়ে পাঠাচ্ছে? পালমোনারি ভালভ। তাহলে এই যে পালমোনারি ভালভের জায়গার তুলনায় তার মধ্যে দিয়ে অতিরিক্ত ব্লাড যাচ্ছে, ফলে একটা টার্বুলেন্সি তৈরি হবে। এটাই তৈরি করবে একটা পালমোনারি ফ্লো মারমার। এটা কি তৈরি করবে? একটা পালমোনারি ফ্লো মারমার। দেখেন এই কথাটাই এখানে আপনাদেরকে বলা হচ্ছে। এই যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এখানে আমরা একটা কি পাবো? এই পালমোনারি ফ্লো মারমার পাবো। তাহলে পালমোনারি ফ্লো মারমার মানে পালমোনারি রিজিয়নে ভালো পাবো, এটা তো পালমোনারি ভালভের এখানে পাচ্ছি। তাহলে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, দেখছেন? তাহলে বেস্ট হার্ড ইন দ্য পালমোনারি এরিয়া। ওকে, তাহলে এখানে কিন্তু কোনো পালমোনারি স্টেনোসিস ছিল না। কেন পাচ্ছি? ওই যে এক্সেস ব্লাড ফ্লো যাচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট কারণে, কি এই যে increased blood flow through the right heart resulting from the left to right shunt through atrial septal defect। এই হলো আমাদের ব্যাপারটা। ওকে আলহামদুলিল্লাহ, তাহলে এই হলো আমাদের আজকের ক্লাসটা। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ। সো কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা মারমার যখন স্যারকে বলবেন, এই মারমারটা প্রথম কাজ এটাকে সিস্টোলিক না ডায়াস্টোলিক, সিস্টোলিক ডায়াস্টোলিক বুঝতে পারলে আরো ভালো হয় যদি বলতে পারেন এটা কি পেনসিস্টোলিক নাকি এটা মিড সিস্টোলিক নাকি এটা মিড ডায়াস্টোলিক নাকি এটা পেন ডায়াস্টোলিক, এরকম যদি বলতে পারেন। ওকে, তারপরে এই মারমারটার ক্যারেক্টার কি, তাই না? কমন কয়েকটা ক্যারেক্টার আমি বলে দিয়েছি এগুলা। তারপরে এই মারমারটা মানে রেডিয়েশন করে কোথায়, ঠিক আছে? এই মারমারটা রেডিয়েশন করে কোথায়, এগুলো। তারপরে এই মারমারটা পেশেন্টের কোন পজিশনে ভালো শোনা যায়, এই মারমারটা ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন ভালো শুনবো নাকি ব্রেথ হোল্ড ইন ইন্সপিরেশন ভালো শুনবো, এই মারমারটা ডায়াফ্রাম দিয়ে শুনবো নাকি বেল দিয়ে শুনবো, এই কয়েকটা কথা যদি বলতে পারেন ইনশাল্লাহ তাহলে হবে। ওকে আলহামদুলিল্লাহ, কনফিউশন থাকলে আবার লেকচারের এই পোর্শনটুকু দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম শেষ হলো আজকের ক্লাসের মাধ্যমে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এটা শুরু করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم صل على محمد اللهم صل على سيدي اللهم صل على محمد